দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকে, প্রাসাদ গড়ে, যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে, যারা ভালো রেশন পায়, যারা এসিতে চলে, আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি। আমরা দেশের মালিক, তারা দেশের পাহারাদার। কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দেই? আমরা শান্তিতে ঘুমাবো, সারা দেশ এবং জনগণকে পাহারা দেবে, তাই তো? কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন, অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয়, আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকব। কখন গভীর রাতে আমার ঘরের দরজায় কড়া নাড়বে, কখন একটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে, তারপর আমার মাথায় বালিশ ঠেকিয়ে 2 রাউন্ড ঢুকিয়ে দেবে, আমার বুকটা চিড়ে আমার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোনো নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সিগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ডুবিয়ে দেবে। এই দৃশ্যগুলো গত 16 বছর ঘটেছে বাংলাদেশে। যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেলেছি, পুষেছি, খাবার জুগিয়েছি, তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছি, যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে, যাদের সন্তানরা আমাদের টাকায়, তারা আমাদেরকে পাহারা না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল। 16টা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য। 16টা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি, জলে বনে জঙ্গলে কেটেছে। 16টা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে। আবার এই 16টা বছর বহু মানুষ আয়না ঘরে এক ভয়াবহ জীবন পার করছে। এমন গল্প কি পৃথিবীর কোনো দেশে ঘটছে? আপনাদের জানা আছে? আমরা যে বাহিনীকে বলি দেশপ্রেমিক বাহিনী, যাদের জন্য আমাদের হৃদয় কাঁদে, যখন পিলখানাতে আমাদের অর্ধ শতাধিক 70, 75 বা 72 যায় বলি সেনা অফিসার শহীদ হলেন, পুরো বাংলাদেশ শোকে আচ্ছন্ন হয়ে গেছে। বাংলাদেশের এমন একটি মানুষ নেই যারা কাঁদেনি। আমরা সেনা পরিবারের কাছে গেছি, তাদের কষ্টের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরেছি, আমরা কেঁদেছি, পুরো বাংলাদেশ কেঁদেছে আমাদের সাথে। আমাদের দেশপ্রেমিক অফিসারদের শহীদ হওয়ার পর সেই বাহিনীর সেই পোশাক পরা একটা কসাই বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা। কেবল ক্ষমতা তার চাই, এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এই ক্ষমতাকে তার হাতে পাকাপোক্তভাবে ধরে রাখার জন্য তিনি একের পর এক মানুষকে হত্যা করেছে। আর তাকে সহযোগিতা করেছে আমাদের তথাকথিত দেশপ্রেমিক বাহিনীর কিছু সদস্য। এই কথাগুলো পুরো বাহিনীকে উদ্দেশ্য করে বলছি না, কিছু আমাদের যে দেশপ্রেমিক অফিসাররা পিলখানায় শহীদ হয়েছে তারও অপরাধ এদের ঘায়ে চাপে। কারণ পিলখানা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা এই দেশকে ভালোবাসেন তাদেরকে পরিকল্পিত বিদেশি শত্রুদের সাথে মিলেমিশে হত্যা করেছে এই দেশীয় ষড়যন্ত্রকারীরা, আর তাদেরকে সহযোগিতা করেছে তাদেরই পোশাক পরা কিছু ব্যক্তি, যাদের ব্যক্তিগত লাভ কিংবা দলীয় লাভ কিংবা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন ছিল প্রধান দায়িত্ব। অথচ তারা সৈনিকের এই কড়া পোশাকটি পরেছিল, দেশপ্রেমিক সেজেছিল। প্রিয় দর্শক, যে বাহিনীর নামটি উচ্চারণের আগে 20 কোটি মানুষ দেশপ্রেমিক বলে, তাদের ভয়াবহ নির্যাতনের গল্প গত 14-15 মাস আপনারা শুনেছেন, প্রমাণিতভাবে শুনেছেন। এর আগে এই কথাগুলো আমরা প্রকাশ্যে বলতে পারতাম না, কিন্তু আমরা বিশ্বাস করতাম
একজন মানুষ সরকারের অবৈধ কাজে ফেসবুকে একটা পোস্ট করত, প্রতিবাদ করতে পারছে না, মিছিল করতে পারছে না, রাস্তায় আন্দোলন করতে পারছে না, তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছে, এই সরকারের সমালোচনা করেছে। পরের দিন সেই মানুষটি নিখোঁজ, আর পাওয়া যায়নি। হয়তো পাওয়া গেছে, কোন একটি নদীতে ভেসে গেছে তার লাশ। এবং অজস্র, এমন হাজার হাজার মানুষ হারিয়ে গেছে চিরতরে, তার কবরটিও বাংলাদেশের মাটিতে হয়নি। তার মা, তার বাবা, তার সন্তান, তার পরিবার সেই মানুষটিকে আর কখনো পায়নি, পাবেও না। তারা কি শত্রুর হাতে প্রাণ দিয়েছিল? না, তারা প্রাণ দিয়েছে এই দেশপ্রেমিক বাহিনীর হাতে, যাদেরকে আমরা বসিয়েছি, আমরা তাদেরকে খাইয়েছি, পড়িয়েছি, মানুষ করেছি, অর্থ দিয়েছি, বিলাসিতা দিয়েছি, দামি গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি। তারা অবৈধ অর্থের জন্য ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে এভাবে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে নির্মমভাবে। সেই বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয়। আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক। দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলেই এই দেশটি এখনো টিকে আছে। যখন 24-এর বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে, যখন র্যাব, বিজিবি, পুলিশ, নিরাপত্তা, আরো যত বাহিনী আছে, বন্দুকের নল এই দেশের জনগণের বুক বরাবর তাক করেছে, গুলি করছে, একের পর এক লাশ রাজপথে পড়ছে, রক্ত পিচ্ছিল পথে বাংলাদেশ নতুন আরেকটি অন্ধকারের দিকে যাচ্ছিল, তখন সেনাবাহিনীর ভেতর থেকে দেশপ্রেমিকরা জেগে উঠেছিল, বলেছিল, মিস্টার ওয়াকার, আমরা একটা গুলি চালাতে পারবো না। এই দেশের মানুষের বুকে গুলি চালাতে আমাদের জন্ম হয়নি, শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত। সেই বাহিনীর চাপে শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্দুকের নল ঘুরিয়ে নিয়েছিল। 24 সার্থক হয়েছে, বিজয় পেয়েছি আমরা। দর্শক, বাংলাদেশের 23 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে, চূড়ান্ত নথি দাখিল করা হয়েছে প্রসিকিউশনে। আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয়। থানাতে যে কেউ কারো নামে একটা অভিযোগে মামলা করতে পারে, কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয়। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 54 বছর পর, গত 16 বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের 23 জন বাহিনীর সর্বোচ্চ পজিশনের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল, তারপর রয়েছে মেজর জেনারেল, এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে। কেবল একটি বাহিনীর সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই 5 জন সদস্য এই মামলায় আসামি হয়েছেন এবং প্রমাণ হয়েছে তারা এই অপরাধে অভিযুক্ত। যে ডিজিএফআই এর জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার, কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষায় তারা গোয়েন্দা তৎপরতা চালাবে। সেই ডিজিএফআই গত 16টা বছর শত্রুর হয়ে কাজ করেছে এই দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে। এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে? আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে, একবার চিন্তা করেন, যারা শপথ পড়ে, কোরআনে হাত দিয়ে শপথ পড়ে এই দেশ, দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন, তারা কোরআনে হাত দিয়ে, আল্লাহর কোরআনে হাত দিয়ে যে শপথ করেছেন সেই শপথকে তারা ভঙ্গ করেছেন, তারা শত্রুর হয়ে কাজ করেছেন। আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত, আর আমাদের এপারের দেশপ্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিকামী বা বিরোধী মতের মানুষকে হত্যা করেছে। আবার কেউ কেউ কেবল অর্থের জন্য মেরেছে, কোনো বিরোধী মতের সংশ্লিষ্টতা ছিল না। আমরা প্রসিকিউশনের যে বক্তব্যগুলো দেখছি কি নির্মম। একজন মানুষকে ধরে নিয়ে যেত, ট্রলারে চাপিয়ে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হতো, মাথায় মানে আমরা যে ঘুমোই বালিশ ঠেকিয়ে, রাইফেল কিংবা পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো মাথায়। মৃত্যু নিশ্চিতের পর বুকটা ফেড়ে ভেতর থেকে সব বের করে দেয়া হতো, পুরো পেট কেটে, তারপর পায়ে ইট বেঁধে তার নদীতে ডুবিয়ে দেয়া হতো। কোন মায়ের ধন, কোন প্রিয়সী স্ত্রী স্বামী,
কোন কোমলমতি শিশুর বাবা, এটি তারা চিন্তা করতো না। এবং এই কাজগুলো তারা করতো হাসতে হাসতে। একজন মানুষের হাতে হাজার খানিক মানুষ প্রাণ হারিয়েছে। কল্পনা করেন, সেটা কি মানুষ? তার চেহারাটা মানুষের মতো হলেও তিনি কি মানুষ ছিলেন? জিয়াউল আহসান, তার নামটাকে চিন্তা করেন তো। ভাত খেতেন ডান হাত দিয়ে, তাই তো? আমাদের মতোই তো একটা মানুষ, রক্তে মাংসে। তার ঘরে বাবা মা আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে। তিনি একজন নিরপরাধ মানুষকে হত্যা করতেন, একটা পরিবারের কান্নার কারণ হতেন। তারপরে ঘরের নিশ্চিন্তে এসে খাবার খেতেন, সন্তানদের সাথে খুনসুটি করতেন, স্ত্রীর সাথে সহবাস করতেন। তার কল্পনায় আসতো না যে কিছুক্ষণ আগে আমি একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এসেছি। এরা কি আসলে মানুষ নাকি আওয়ামী লীগ? আওয়ামী লীগ আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে। আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কখনো আপনি ক্ষমতায় আসলে আবার আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে, কিন্তু একবার চিন্তা করেন তো, প্রতিদিন প্রতিটি বক্তব্যে আপনি আমার রাসেল যেই শোকের গল্প শোনাতেন, আপনি কি করে পারলেন আপনার বাহিনীকে দিয়ে এইভাবে এদেশের মানুষগুলিকে হত্যা করতে? রাসেলের চেহারাটা আপনার চোখে ভাসে নেই? শেখ মুজিবুর রহমানের সেই নির্মম দৃশ্য, রক্তাক্ত দৃশ্য, আপনার মায়ের রক্তাক্ত দৃশ্য, আপনার ভাইদের সেই রক্তাক্ত দৃশ্য আপনার চোখে ভাসেনি? আপনি আপনার প্রতিটি বক্তব্যে কেঁদেছেন পরিবারের কথা ভেবে, কিন্তু পুরো দেশটা তো আপনার পরিবার হবার কথা ছিল, তাই না? এই দেশের তো বৈধ হন আর অবৈধ হন, প্রধানমন্ত্রী আপনি ছিলেন। এই দেশকে আপনি কিছু দিতে পারেন আর না পারেন, নিয়ে তো গেছেন বহু কিছু, বহু মানুষের জীবন, মেগা প্রজেক্টের নামে প্রচুর অর্থ। আজকে আপনার বিলাসিতা, আপনার সন্তান নাতিপুতিরা বিলাসী জীবন যাপন করছে বিদেশে বসে, এই দেশকে লুট করেই তো। কি দিয়ে গেছেন আপনি? হাজার হাজার পরিবারের কান্না। দর্শক, সময়টা খুব ভয়াবহভাবে এগুচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের 27 গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্যান্টনমেন্টে একটা ঝড় চলছে। বিভিন্ন সূত্র দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে। একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত, তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন একটি সামরিক কূ করার জন্য। তারা বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আমাদের লোক, তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক মানে দেশে সামরিক বা জরুরি অবস্থা জারি করুন, ইউনূসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন, আমরা আপনার সঙ্গে আছি। কে বলছে? সেনাবাহিনীর সেই পূর্বের ফ্যাসিস্ট রেজিমের দোসরা যারা এখনো বহাল তবিয়তে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন। ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছেন না তিনি কি করবেন। একদিকে তিনি দেশপ্রেমিক, সত্য কথা, অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক। একদিকে তিনি ধার্মিক, অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে। কোনটা করবেন? সেনা প্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয়, কেন যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার বুকে লালন করছেন না। তার পক্ষের লোকদের চাপ, পাশাপাশি দেশকে নিয়ে তাকে আবার চিন্তা করতে হচ্ছে। আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করব না, কিন্তু আমার বিশ্লেষণটা বুঝতে যদি আপনাদের কষ্ট হয়, একদম খোলামেলা বলি, ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক, কিন্তু আওয়ামীও প্রেমিক। দেশপ্রেমিক আওয়ামী প্রেমিক একসাথে চলতে পারে না। 2, ওয়াকারুজ্জামানের উপর ব্যাপক চাপ আসছে। আবার এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে ওয়াকারুজ্জামানের উপর, খবরদার স্যার, কোনো জরুরি অবস্থা হবে না এবং কোনো খুনিকে আপনি রক্ষা করবেন না। একদিকে খুনিরা বলছে তাদেরকে রক্ষা করুন, আরেকদিকে বলছে দেশপ্রেমিকরা রক্ষা করবেন না। সেনাবাহিনীর মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে। এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে, কনফার্ম সত্য কিনা আমি বলবো না। এই তথ্যগুলো আসতে শুরু করেছে, প্রচুর মেসেজ আসতে শুরু করেছে। গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং চলেছে ক্যান্টনমেন্টে, এমনও দাবি করছে কেউ কেউ। বলা হচ্ছে যে 23 জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কাগজ চলে গেছে গ্রেফতারি পরোয়ানার, এবং এর মধ্যে 11 জন স্টিল গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছেন, মানে অবসরপ্রাপ্ত না, তারা রানিং দায়িত্ব পালন করছেন। 23 জনের মধ্যে 11 জন এখনো কর্মরত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায়, এবং এরাই চেষ্টা করছে পর্দার অন্তরাল থেকে একটা বড় কিছু করতে। এবং এদেরকে প্রতি মুহূর্তে ওপার থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে কি করতে হবে। বাংলাদেশের ভেতরে একটা বিপর্যয় ঘটাতে চাইছে ওপার থেকে এজেন্সিগুলো।
আর সেই এজেন্সির বার্তাগুলো বহন করছে সেই ফ্যাসিস্ট রেজিমের অফিসাররা, আবার সেগুলোকে মোকাবেলা করছে দেশপ্রেমিক বাহিনী। এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সংখ্যাটা বেশি, কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন দায়িত্বশীলরা অধিকাংশই হাসিনার দোসর ছিলেন। এবং হাসিনা গত 16 বছরে যত পদায়ন করেছেন, বেছে বেছে 90% পদায়ন করেছেন তার দলের লোকদেরকে দেখে, আর 10% কোনোভাবে ঢুকেছে বা ওই সময়টা নিজেকে মানে তার পরিচয় গোপন করে বা নিজেকে নিজের আদর্শকে গোপন করে ঢুকেছেন দেশকে রক্ষায়, যেমনটি শিবির করছে। অনেকে শিবিরকে গুপ্ত বলেন, আমি বলি না, কারণ এই বড় বিপ্লবটির জন্য শিবির নেপথ্যে অনেক গোপনই কাজ করেছিল। মানে তারা যে গুপ্ত ছিল এটাও তাদের একটা পরিকল্পনার অংশ ছিল হাসিনার বিরুদ্ধে 24-এর বিপ্লব ঘটানোর জন্য। ঠিক সামরিক বাহিনীর মধ্যে আমি অনেক অফিসারকে চিনি যারা আওয়ামী লীগের না, কিন্তু আওয়ামী লীগ সেজেছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তারাও কিছু পদ বাগিয়ে নিয়েছে, কারণ এই রাষ্ট্রকে রক্ষায় তাদেরকে আসতে হবে এই গুরুত্বপূর্ণ পদে। যখনই তারা সুযোগটি পেয়েছিলেন, 24-এর বিপ্লবে ছাত্র জনতা নেমে এসেছিল, সেই অফিসাররাই ওয়াকারুজ্জামান সাহেবকে বলেছিলেন যে না, আমরা গুলি চালাবো না, কারণ তারাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চলে এসেছিলেন হাসিনার সাথে আও বাও করে, লাইন ধরে রেখে। তাদের মূল টার্গেট ছিল এই দেশের জনগণ যখন জেগে উঠবে আমরা তখনই দেশের পক্ষে মূল কাজটি করব। এটিও আমাদের বাহিনীর একটি কি বলবো শ্রেষ্ঠ দায়িত্ব পালন। এই মুহূর্তে ক্যান্টনমেন্টের মধ্যে নানান রকম ষড়যন্ত্র চলছে। আমি আমাদের দেশপ্রেমিক বাহিনীর প্রধান ব্যক্তি জনাব ওয়াকারুজ্জামান আপনার উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলে আমি আপনার বিরুদ্ধে একটি ভিডিও করিনি, শেষের দিকে কিছু সমালোচনা করেছি, কিন্তু আমি আপনাকে সর্বদা দেশপ্রেমিকই বলেছি। একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, ইতিহাসের কোন পাতায় আপনি থাকতে চান? ইতিহাসের বিশ্বাসঘাতক মীর জাফরের পাতায় আপনি থাকবেন, নাকি আপনি দেশপ্রেমিকের পাতায় থাকবেন? পুরো জাতি আপনাকে নিয়ে বিতর্ক ছড়াচ্ছে, সমালোচনা করছে, কিন্তু শেষ সময়টি এখনই প্রমাণের সময়। আপনি কি হাসিনার কাছে আনুগত্যশীল নাকি রাষ্ট্রের কাছে আনুগত্যশীল? আপনি কি দেশপ্রেমিক বাহিনীর সর্বশেষ মাস্তুলে দাঁড়িয়ে থাকা সিপাহ সালার, নাকি আপনি হাসিনার একজন তাবেদার চাকর? কোনটি আপনি প্রমাণ করবেন। এই দেশে যত সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে, প্রত্যেকটার জবাব দেওয়ার সময় চলে এসছে জনাব ওয়াকারুজ্জামান। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই এই দেশ 16 বছরে যে অন্ধকার সময় পার করেছে আর যেন সেই সময় ফিরে না আসে। আমরা চাই যেসব সামরিক বাহিনীর সদস্যরা এই দেশের দেশপ্রেমিক বাহিনীকে কলঙ্কিত করেছে তাদের প্রত্যেকের শাস্তি পাক। ক্যান্টনমেন্টে থাকা বাংলাদেশের লক্ষ লক্ষ সামরিক বাহিনীর সদস্যদের বলবো, আপনাদের পোশাককে যারা কলঙ্কিত করেছে আপনারা জাগুন আমাদের সাথে। মনে রাখবেন, আপনারা আজকে যদি না জাগুন, আপনারা যদি আজকে কোনো অপরাধীর কমান্ড কন্ট্রোল বা কমান্ডকে মেনে চলে এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, মনে রাখবেন আগামীকাল পিলখানার মতো আপনাদেরকে মরতে হবে, কারণ পাপ আপনাকে ছাড়বে না, পাপ আপনাকে ছাড়বে না। আর বিদেশিরা, আমাদের শত্রু যারা প্রতিবেশী, তারা এই দেশে কোনো সেনাবাহিনী দেখতে চায় না। তারা চায় এই দেশের এমন একটি বাহিনী হবে যারা ডোরাসা, বিষ থাকবে না, কোনো অস্ত্র থাকবে না, কোনো যুদ্ধ বিমান থাকবে না, কেবল একটি বাহিনী থাকবে। তারা রাস্তা বানাবে, ঘাট বানাবে, বিল্ডিং বানাবে, কিন্তু তারা সেনাবাহিনীর নাম করেই থাকবে, কিন্তু যুদ্ধ জানবে না, তাদের মানে শত্রুকে মোকাবেলার সক্ষমতা থাকবে না। কিন্তু দেশকে রক্ষা করতে হলে আমাদের একটা শক্তিশালী বাহিনীর খুব প্রয়োজন। ক্যান্টনমেন্টের মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা চুপ্পুকে নিয়ে একটি কু করতে চাইছেন, সময় এখনই এসে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলকে বলবো, যারা চুপ্পুকে এই পদে বসিয়ে রেখেছেন আপনাদের জন্য বিপদ খুব কাছে। আপনারা 16 বছর একটা করে একটা ভুল করেও শিক্ষা নেননি। আপনাদের চাই শুধু ক্ষমতা। ক্ষমতা পেলে আপনারা সব করতে পারেন। আবারও বলছি, চুপ্পু সেনাবাহিনীর সাথে ভয়াবহ কিছু যদি ঘটায়, এই দেশের প্রতিটি মানুষকে আবারও রাজপথে নামতে হবে। এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সদস্যরা ওয়াকারুজ্জামান সাহেবের সাথে আছেন, আর ওয়াকারুজ্জামান মূলত একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন, কারণ তিনি ওই বলয় থেকে উঠে এসছেন এবং তিনি তার বাহিনীকে রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন। একদিকে তিনি দেশপ্রেমিক, অন্যদিকে তিনি দলপ্রেমিক, অথবা তিনি কারো কাছে দায়বদ্ধ। সবকিছু মিলে তিনি আছেন সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে। আর যাদের নামে মামলা হয়েছে, যারা বুঝতে পেরেছেন এই বিচারে তারা ফেসে যাবেন,
তারা সর্বোচ্চ চেষ্টা করছে দেশের মধ্যে ভয়াবহ কিছু ঘটাতে, আর তাদেরকে ব্যবহার করছে ওপারের এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো। এখন এদেশের প্রতিটি মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এক, প্রতিটি দলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দুই, এই বাহিনী মানে আমাদের বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, আরো যত বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্স, প্রত্যেকটি বাহিনীর দেশ প্রেমিক পরিচয়ের সবচেয়ে বড় কি বলবো পরীক্ষার সময় এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি হাতে গোনা অল্প কিছু মানুষ শত্রু হতে পারে, বিশ্বাসঘাতক হতে পারে, দেশের বা রাষ্ট্র দেশদ্রোহী হতে পারে, অধিকাংশই দেশপ্রেমিক। আর দেশপ্রেমিকদের সাথে আমরা আছি, মনে রাখবেন। আবারও ষড়যন্ত্র মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ। তবে শেষ একটি বাক্য দিয়ে শুরু করতে চাই এবং শেষ করতে চাই, সেটি হলো যারা পর্দার অন্তরালে বসে শত্রুতা করছে রাষ্ট্রের এবং জনগণের সাথে, তাদের বিজয় আমরা অনিশ্চিত দেখতে পাচ্ছি। এবং সামরিক বাহিনীর মধ্যে বিশাল সংখ্যক একটি গ্রুপ এই দেশকে রক্ষায় তারা প্রস্তুত আছে। সো আমরা চাই না ক্যান্টনমেন্টে নিজেরা নিজেদের বিরুদ্ধে বন্দুক ধরুক কেউ। আর যারা হাসিনার হয়ে অপরাধ করেছেন, মানুষকে হত্যা করেছেন, তাদেরকে বিচারের মাধ্যমে এই পোশাককে, এই বাহিনীকে কলঙ্ক মুক্ত করার মূল সময় এসেছে এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের রাতের লাইভ অনুষ্ঠানটিতে। এখন রাত বাংলাদেশ সময় 10:10, লন্ডন সময় বিকেল 5:10। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেখান থেকে দেখছেন অনুষ্ঠানটি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশালি মধ্যপ্রাচ্যের ভাইদের জন্য এখন গুড টাইম 7 PM এখন সৌদি আরব, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশে, এবং আরব আমিরাতে এখন 8 PM। মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে যারা দেখছেন তাদের এখন রাত 12:10। আজকের আলোচনার বিষয় হলো গ্রেফতার পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের গ্রেফতার চান নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা। নাহিদ ইসলাম আজকে কথাটি বলেছেন, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কথা আসছে, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন। আমরা যদি দেখি ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার সহ প্রত্যেকেই বলছেন যে এবার গ্রেফতার করে সেনাবাহিনীর যারা অপরাধ করেছে, অপরাধীদেরকে আমরা গ্রেফতার দেখতে চাই, কোন সেনা অফিসারের গ্রেফতার নয়। অপরাধী কোন সেনাবাহিনীর অফিসার না, অপরাধী একজন অপরাধী। তাই তার যেরকম ভাবে আমরা 7 মার্ডার যখন নারায়ণগঞ্জ হয়েছিল, সেখানেও আমরা সেনা অফিসারদের গ্রেফতার দেখেছি, তাদের বিচারের এখন মুখামুখি হিসাবে তারা এখন কারাগারে আছে। তাহলে পূর্বে যদি জনগণকে হত্যা করার জন্য, সাধারণ মানুষকে হত্যা করার জন্য সেনা অফিসারদের চাকরিচ্যুত হতে পারে, তাদের বিচার হতে পারে পাবলিক কোর্টে, তাহলে এবারও সেনা অফিসারদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাবলিক কোর্টে হতে পারবে। এই যুক্তি তুলে ধরেছেন বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা। তারা উদাহরণ টেনেছেন সেই নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা। তাই আজকে বাংলাদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা যদি শুরু করি ইলিয়াস আলী, বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেটের কৃতি সন্তান, যে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে গুম হয়েছিলেন, সর্বশেষ সেনাবাহিনীর অপরাধীদের হাতে খুন হয়েছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি জামাত শিবিরের অনেক লোকজন হত্যা হয়েছে এই অপরাধী সেনা অফিসারদের হাতে। আমরা জানতে পেরেছি বহু বুদ্ধিজীবী, বহু সাংবাদিক, বহু মানুষ নির্যাতিত হয়েছেন, আয়নাগরে দীর্ঘদিন ছিলেন সেই সেনাবাহিনীর লোকদের হাতে, যারা নাকি নিজ হাতে আইন তুলে নিয়েছেন, যাদের রাষ্ট্রের দায়িত্ব পালন ছেড়ে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে যারা গিয়েছেন, তাদের নামে হুলিয়া জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আমি যতটুকু জানি 30 জনের মধ্যে 24 জনই সেনা অফিসার। আমাদের আজকের এই অনুষ্ঠানে 3 জন আলোচক অতিথি হিসাবে যুক্ত আছেন। আমি বিশ্বাস করি আলোচকরা, অতিথিরা এই বিষয়গুলা ক্লিয়ার করবেন আপনাদের সামনে। আমাদের সাথে আজকের প্যানেলে আছেন 3 জনের মধ্যে জনাব মেজর অবসরপ্রাপ্ত আমির আফসারি, রাজনৈতিক এবং সামরিক বিষয়ে বিশ্লেষক। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম রবি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর উলামা বিভাগের নেতা মুফতি মামুন হুসাইন হাবিবি। আমি সম্মানিত এই 3 জন অতিথিকে আজকের আলোচনায়
এই যে বিষয়টা নিয়ে আমরা এসেছি সেই বিষয়টার উপর সর্বপ্রথমে কথা বলবেন। এরপরে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপটে আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের অতিথিরা কথা বলবেন। শুরুতেই আমি চলে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে, আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি গত স্বৈরাচার শেখ হাসিনার সময়। মানে ভাই এক্সকিউজ, ক্ষমা করবেন, যেহেতু এটা সেনা বিষয় তো আফসারি বেড়ে দেন, কারণ আমরা দুজনে তো সিভিল, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এটা আমার কথা হয়েছে আফসারি সাহেব, এটা না, সিভিলের কাছ থেকে তো আগে শুনতে হবে আপনাদের ধারণাটা কি দাঁড়িয়েছে, এটা শুনে দেন কথা। ভাই আমরা তো এগুলি সম্বন্ধে কিছুই জানি না, সেনা আইন কি, সেনা কিন্তু এটা সম্বন্ধে তো আপনি বলতে পারবেন না, আমরা বলতে পারবো না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে যা কথা হচ্ছে আপনি আপনার অভিমত দেন, না দিতে চাইলে ভিন্ন জিনিস। মাওলানা সাহেবকে বলে ওনাদের অভিমত আমরা শুনতে চাই। পাবলিক তো সেনা আইন সম্বন্ধে জানে না কিছু, এটা তো সেনাবাহিনীর না জেনে কথা বলে কেন তাহলে? পাবলিক হলো মিলিটারি চালায়, সিভিল মিলিটারি চালায়, এটা বুঝতে হবে। আমি বলবো আমার কথা সময়, সিভিল হলো মিলিটারি কমান্ডার। আপনি বললে আমরা একজন রাজনীতিবিদ সবকিছু বুঝতে হবে। আর বাড়তি কথা বলতে হইতো না আমাদের। অবশ্যই আপনারা বোঝেন না, পিআরও বোঝেন না, রাজনীতি বোঝেন না, সামরিক বোঝেন না, দেশ চালাবেন। ঠিক আছে ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো, কথা বললেন না, আবার আমরা বললে তখন কথা বলেন। মাওলানা সাহেবকে বলেন, না হলে আমি আমরা পিয়ার বুঝি না, আমাকে দুটো চটকনা দিয়ে পিয়ার বুঝাই দেন। আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু বোঝেন না আপনারা। মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেন এইসব ল্যাঙ্গুয়েজ তো আমরা ব্যবহার করি না। কিসের পিয়ার বুঝি না? পিয়ার লয়ে আপনার কোনো কথা বলছেন, পিয়ার মাথায় দেয় না কোথায় দেয় আপনারাই বলছেন। যাই হোক, উপস্থাপক সাহেব আপনি মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেন, যদি উনি কথা বলে তো বলবে, আমি ওনার কথা মনোযোগ দিয়ে শুনবো, না হলে আমাকে বলেন। আমরা শুনি আপনারা অভিমত মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেন বলবেন। রবি ভাই একটু জাস্ট হাবিবিকে একটু জিজ্ঞেস করি, হাবিবির নেটটা মনে দুর্বল। মুফতি মামুন হুসাইন হাবিবি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হাবিবি শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনাদের সবার কথা শুনতে পাচ্ছি। জি, এবার সবার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমার এখানে বড় ভাইরা আছেন, তারা কথা বললে আগে ভালো হতো। কিন্তু আমাকে বলতে বললে আমি কথা বলবো, তবে তারা আগে কথা বললে ভালো হতো। দেখছেন এবার দেখছেন লজিকটা দেখছেন? আচ্ছা, আপনার অভিমত আপনি বলেন, আপনার যা বলার আপনি বলেন। আপনার এই অবস্থায় কি অভিমত? এই যে এটা ইয়ে হচ্ছে সেনাবাহিনীর গ্রেপ্তার, সেনাবাহিনীর সদস্যদের গ্রেপ্তার নিয়ে যে কথা হচ্ছে, আপনার অভিমত আপনি বলেন জনগণের পক্ষ থেকে। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। সম্মানিত প্রাজ্ঞ সঞ্চালক আমার প্রিয় মাসুদ ভাই, তারপরে মেজর আফসারি ভাই সহ আমার রবি ভাই সহ দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখতেন, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তো সেনাবাহিনীর এই যে বিষয়টা, আসলে দেশের কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো সমাধান করলে গোটা দেশ সমাধান হয়ে যায়, এরকম কিছু বিষয় থাকে। তো আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমস্যাটা আসলে কোন জায়গায় বলেন? এই যে মঈনুল আহমেদ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অন্ধকারের যাত্রা, এটার ধারাবাহিকতায় কিন্তু এই পর্যায়ে এসেছে, এটাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ আমাদের নেই। আজকে একটা দেশে সেনাবাহিনী যদি দেশপ্রেমিক না হয়, সেই জায়গায় সিভিল যে সোসাইটি আছে, রাজনৈতিক দলগুলো আছে, সবাই মিলেও কিন্তু দেশকে সঠিক ট্র্যাকে আনতে পারেন, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আমরা আইন মানি না, ঠিক, আইনের পর্যালোচনা বেশি, আমাদের এখানে টকশো বেশি, আমাদের এখানে বিভিন্ন ব্যাপারে আলোচনা পর্যালোচনা বেশি। অন্যান্য দেশে এগুলা কম, কিন্তু কাজের কথা বেশি, আর আমাদের এখানে চাপাবাজি বেশি। আমরা আইনের ফাঁক ফোকর দিয়ে কত লোককে বাঁচিয়ে দেয়, আবার কত লোককে আইনের ফাঁক ফোকর দিয়ে আমরা বাঁচিয়ে দিয়ে দিই। দিন শেষে দেশের জন্য আমরা কিছু করি না। আমার মনে হয় এই যে জুলাই অভ্যুত্থান হলো, এর মধ্য দিয়ে এই সমস্ত বিষয়গুলোর সমাধান হওয়ার দরকার ছিল। আজকে আমরা বড় আফসোস, আমি পাশাপাশি আজকের এই সাবজেক্টের সাথে আরেকটা বিষয় একটু সংযুক্তি টেনে আনতে চাই, সেটা হচ্ছে আজকে 2 দিন আরেকটা বিষয় খুব বেশি আলোচনায়, মাসুদ ভাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে সেফ এক্সিট। সেফ এক্সিট এই বিষয়টা খুব আলোচনায়, দেখেছেন? আচ্ছা, সেফ এক্সিটের আলোচনাটা কেন আসলো বলেন তো?
সেই ফ্যাক্টরিটার আলোচনা আসার কারণ কি? আমি আজকে জুমায় এই উদাহরণটা দিয়েছি। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, হেরাক্লিয়াস থেকে তার রাজত্ব রাষ্ট্র পরিচালনা দেখার জন্য একদল বিদেশি পর্যটক কিংবা কূটনীতিবিদ যাই হোক তারা এসেছেন। আসার পরে প্রশ্ন করলো, আপনাদের রাজা কোথায়? বললো, আমাদের রাজা তো খেজুর গাছের তলায় শুয়ে আছে। কি বলেন, খেজুর গাছের তলায় শুয়ে আছে? এই তো মাথার নিচে কি বলে যে হাত দিয়ে শুয়ে আছে মালির মধ্যে। গিয়ে দেখলেন এটা তো সত্য কথা। তিনি অবাক হয়ে বলতে বাধ্য হলেন, বাস্তবতা হচ্ছে আমার দেশের নেতাদের ডানে বাঁয়ে এত বেশি সিকিউরিটি। তার ডানে বাঁয়ে সিকিউরিটি নেই কেন? তার কারণ গোটা দেশবাসীর হক তিনি এমন ভাবে আদায় করেছেন, গোটা দেশবাসী তার জন্য সিকিউরিটি হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে সেফ এক্সিটের কষ্টগুলো কেন আসতেছে? যে ডক্টর ইউনূস সাহেব গত বছর খানেক আগে, অর্থাৎ এই ঈদের আগের ঈদে যখন ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগায় গিয়েছে, আপনারা দেখেছেন সেখানে জনগণ বলেছে 5 বছর 10 বছর, এগুলো জনগণ বলেছে। জনগণ তার কাছে আশা অনেক বেশি করেছে। কেন আশা করেছে? মানুষ যখন হতাশ হয় তখন আশা করে বেশি। মানুষ দেখেছে এদের বিএনপি চালিয়েছে, আওয়ামী লীগ চালিয়েছে, জাতীয় পার্টি চালিয়েছে, এর আগে অতীতে সেনা শাসন ছিল, এরশাদ কাকু থেকে শুরু করে বিভিন্ন ভাবে এদের শোষিত হয়েছে, শাসিত হয়েছে। কিন্তু এদেশের মানুষ তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ধর্ম, মৌলিক মানবাধিকার, এই বিষয়গুলো কেউ আশানুরূপ সুনিশ্চিত করতে পারেনি। সবাই কাজ করেছে, আমি সবার কাজের কৃতিত্ব স্বীকার করি। কিন্তু দিন শেষে আজকে মিডিয়ার এই যুগে, আজকে 2026 সালে এসে যেই জায়গায় দেশ থাকার কথা ছিল, স্বাধীনতার 54 বছর পরে দেশ যেখানে যাওয়ার কথা ছিল, সেই প্রত্যাশার আলোকে আমাদের রাজনৈতিক দলগুলো সে জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক ফিগার, তার হাত ধরে গোটা দেশ বাংলাদেশের পাশে থাকবে এই আশা করেই কিন্তু জনগণ এই প্রত্যাশা তার কাছে করেছে, স্যার আপনি 5 বছর থাকেন। কিন্তু এই আওয়াজ আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে এবং তার বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। আমরাও কথা বলা শুরু করেছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আজকে একদিকে বিএনপি বলতেছে নির্বাচন, জামাতও বলে নির্বাচন, কিন্তু নির্বাচন বিএনপি শর্ত দেয় না। কারণ বিএনপি জানে যে ক্ষমতায় আমরা আছি অলরেডি, আওয়ামী লীগ না থাকলে আমাদেরকে ঠেকায় কে? কিন্তু জামাত চিন্তা করেছে আমরা বিএনপি থেকে ছোট দল, অতএব আমরা নির্বাচনে যাব, আমরা আসন কম পাইলে অসুবিধা নাই, কিন্তু এই জায়গায় যদি ফেয়ার নির্বাচন না হয় তাহলে দেশটা আগের অন্ধকারের দিকে চলে যাবে। এজন্য জামাত বলে নির্বাচন চাই, তবে সেটা পিআরের মাধ্যমে হোক, সেটা একটু ফেয়ার হোক, এটা জামাত প্রত্যাশা করে। তারা গণতান্ত্রিক দল, তারা তাদের মতামত পেশ করবে, চাইতেই পারে। এখন কথা হচ্ছে এই যে আমাদের চাহিদা ছিল 5 বছর থাকেন, 4-10 বছর থাকেন, এটা হলো না কেন? কারণ যেই সেনাবাহিনী একেবারে মইনিয়ত আহমদ থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত এই স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, এই সেনাবাহিনীর সার্বিক সংস্কার তো এই সরকার করতে পারেনি, পুলিশের সংস্কার করতে পারেনি। এই সরকার এই খুনি হাসিনা তো একা তার হাতে গুণ করেনি। এই খুনের সাথে কারা জড়িত, এই গুমের সাথে কারা জড়িত, এরপরে এই যে পরিবারগুলো শেষ করে দেওয়া হলো, কত শত মানুষের বোল্ডার দিয়ে বাড়িঘর ভাঙা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও কি এমন আছে যে একটা রাজনৈতিক দল বিপরীত দলে থাকার কারণে, বিরোধী দলে থাকার কারণে তার বাড়িঘর সুদ্ধা ভেঙে দেওয়া হয়? এমন শত্রুতা, এমন অসভ্যতা পৃথিবীর কোথাও কি আছে? এগুলা কি শেখ হাসিনা নিজে করেছে? এগুলোর সাথে কি সেনাবাহিনী জড়িত নয়? এগুলোর সাথে কি গোয়েন্দা বাহিনী জড়িত নয়? এগুলোর সাথে কি পুলিশ জড়িত নয়? ইউনূস সরকার, এই যে জনগণ বলেছে 5 বছর, জনগণ 20 বছর বলতো, জনগণ আজীবন বলতো, কিন্তু ইউনূস সরকার এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জানি না কাকে খুশি করবার জন্য। যদি ইউনূস সরকার, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দিয়েছি, জনগণ তার কাছে যে প্রত্যাশা করেছে, যেই আর্মিরা, সবাইকে নয়, এদেশের আর্মি আমাদের অহংকার, আমাদের গর্ব, কিন্তু আর্মিদের থেকে বিপদগ্রস্ত যে সমস্ত সেনারা এই শেখ হাসিনা বানিয়েছে, যে সমস্ত পুলিশরা প্রটোকল দিয়ে শেখ হাসিনা বানিয়েছে, ইউনূস সরকার যদি তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতো, এখন বিচার কেমনে করবেন এটা নিয়ে আমরা পর্যালোচনা করি। কি হয়েছে? আজকে 1.5 বছর পার হয়ে গেছে, এই সংস্কারগুলো থেকে হাত দেওয়া হয়েছে, সেভাবে 2-4টা সংস্কার হয়েছে, 2-4টা ট্রান্সফার হয়েছে, কিন্তু বিপরীত দিকে আমরা দেখতে পাই যাদের নিয়োগ হয়েছে আওয়ামী লীগের আমলে, যাদের নিয়োগ হয়েছে পরীক্ষা ছাড়া, যাদের নিয়োগ হয়েছে কোন ধরনের সিস্টেম ছাড়া, ওদেরও কিন্তু পদোন্নতি এই সরকারের আমলে হয়। এটাই কি আমাদের 24-এর চেতনা ছিল? এটাই কি আমাদের এই যে আমরা সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম, আমাদের কলিজার টুকরা, সোনার টুকরা সন্তানগুলো জীবন দিয়েছিল, তারা কি এই জন্য জীবন দিয়েছিল? এই জায়গায় এখন কথা হচ্ছে কেমনে বিচার হবে, কেমনে কি করবে, সেনাবাহিনীর গ্রেফতার করা যাবে কি যাবে না। আরে ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা এগুলো নিয়ে বিতর্ক করতে করতে আমাদের সময় কিন্তু 1.5 বছর গেছে, অথচ সংস্কার হয় নাই।
সংস্কারের জন্য কিছু কথা চলছে, সংস্কারের জন্য তমক কমিশনে কাজ করছে, কিন্তু আশানুরূপ সংস্কার যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে পুনর্বাসন করে যাচ্ছি। এখনো পর্যন্ত সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে 6 শতাধিক নেতা, 6 শতাধিক দেশদ্রোহী দেশ থেকে পালিয়ে গেছে। এগুলার ব্যাপারে আমাদের মানে চূড়ান্ত সিদ্ধান্তে আসা দরকার। কিভাবে আসবো এটা জাতীয় নেতৃবৃন্দ এই বিষয়ে বসে সিদ্ধান্ত নিবে। এই ব্যাপারে জামাত, বিএনপি, এনসিপি সবাই ঐক্যমত থাকবে। হ্যাঁ, দল হিসাবে জামাতের আদর্শ আলাদা হবে, তারা মাঠে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিবে, কোনো অসুবিধা নাই। বিএনপি জামাতের বিরুদ্ধে স্লোগান দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দেশ গড়ার প্রশ্নে স্বৈরাচারের বিপক্ষে ঐক্যবদ্ধ এই আন্দোলন আমাদের দরকার ছিল। ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখে ইউনূস সরকারকে সহযোগিতা করে এগুলা বাস্তবায়ন করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেক দূর। এখন আমরা আছি এটা কোন মাসালায় আমরা তাদেরকে গ্রেফতার করব, এটা নিয়ে আজকে আমরা টকশো করার জন্য বসেছি, কিন্তু এগুলো আরো বহু আগে হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা যেভাবে হোক না কেন এই বিষয়ে মেজর আফসারী ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু এই জাতীয় সংস্কার গুলোকে আমরা ভালোভাবে করতে না পারলে, দেশদ্রোহী গুলাকে সাহায্য করতে না পারলে দেশ আবার অন্ধকারের দিকে যাবে। তো সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম জামাত ইসলামীর উলামা বিভাগের নেতা মুফতি মামুন হুসাইন হাবিবির কাছে। আমরা এখন মেজর আফসারী সাহেবের কাছ থেকে এই কথা শুনবো। সেনাবাহিনী নিয়ে যেহেতু আলোচনা, তাই আপনার বক্তব্যের পরে আমরা মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে যাব এই বিষয়ে। রবি ভাই ওনার রাজনৈতিক দল এবং ওনার ব্যক্তিগত উনি কি মনে করেন সেটা নিয়ে তৃতীয়বার আলোচনা করবেন। জি, আমরা মেজর আফসারী সাহেব আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুযোগ্য উপস্থাপক এবং পরিচালক কেটিভির এবং আমার সাথে অত্যন্ত বিজ্ঞ দুজন সহালোচক আছেন এবং যারা শুনছেন দেশের মালিক জনগণ, সবাইকে বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। স্পর্শকাতর এই জন্যে যে দেশটির জন্ম হয়েছে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাত দিয়ে, সেই সশস্ত্র বাহিনীকে 54 বছরে প্রতিটি সরকার, আই রিপিট, প্রতিটি সরকার যেন তেন ব্যবহার করেছে। রাষ্ট্রের জন্য নয়, নিজের দলের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য এবং জনগণকে নিপীড়ন করার জন্য এই সরকারগুলো এই সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছে। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সেই সশস্ত্র বাহিনী নিজ দায়িত্বে ঘুরে দাঁড়িয়েছে। এর মাঝে যে কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে অনেকেই কথা বলছেন, আমিও যতটা সম্ভব পরিষ্কার করব। যেহেতু একটা সেন্সিটিভ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাকে কথা বলতে হচ্ছে এবং এই বাহিনীর সুনাম দুর্নাম দুটোকেই আমার বহন করতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে কোনো বাহিনী বা কোনো প্রতিষ্ঠান বা কোনো দলের কেউ যদি কোনো অপরাধ করে তার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে, কিন্তু সমগ্র প্রতিষ্ঠানকে দোষারোপ করা যাবে না। দায়টা নিতে হবে এই জন্য যে কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে দায়িত্বশীল ব্যক্তি থাকে ওনার উপরে সব দায় থাকে। সমস্যা হয়ে গেছে যে আমাদের রাজনীতি করতে কোনো জ্ঞান প্রয়োজন হয় না। বিদেশে বা উন্নত দেশে বা অন্যান্য দেশে রাজনীতি করতে হলে সমরনীতি জানতে হয়, অর্থনীতি জানতে হয়, আর মানুষকে কিভাবে উন্নয়ন করতে হয় তা জানতে হয়। আমাদের দেশের অধিকাংশ যারা রাজনীতিতে জড়িত ছিলেন এবং দেশকে শাসন করেছেন যেই দলগুলো, তারা এমপিদেরকে লাঠিয়াল বানিয়েছেন, এমপি নেতাকর্মীদেরকে চাঁদাবাজ বানিয়েছেন, তাদের যারা চাঁদা সংগ্রহ করে জনগণকে শোষণ করেছেন, তারা সঠিকভাবে সশস্ত্র বাহিনীর দ্বারা তৈরি সরকারি যে গোয়েন্দা বাহিনী, বাংলাদেশে সর্ববৃহৎ গোয়েন্দা বাহিনী হলো ডিজিএফআই এবং এনএসআই। যদিও এনএসআই পুলিশ দ্বারা পরিচালিত হয়, মূলত সেখানে সামরিক অফিসার আছে। আবার ডিজিএফআইও 3 বাহিনীর অফিসার আছে, কিন্তু এই দুইটি প্রতিষ্ঠান কিন্তু সরকারের সরাসরি দায়িত্বে। সুতরাং যখন অপরাধ করে তখন দায়িত্বটা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়, আর কোনো সুনাম করলে, কোনো কিছু ভালো কাজ করলে তখন এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে যায়। আমাদের যে নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে সেটা হলো এইইউসি, আর্মি সিকিউরিটি ইউনিট, এফআইইউ, আর্মি ফিল্ড ইউনিট, এবং সহ আরো ছোটখাটো কিছু গোয়েন্দা সিস্টেম আমাদের আছে। আমাদের আরো আছে এমবিএমএল, ল বুক। আমাদের যেমন সিভিলের জন্য সংবিধান, আমাদের সবকিছুই সংবিধানে নাই, যার জন্য মিলিটারি আইন করা হয়েছে
এবং এর সাথে আরো দুটি আইন বই আছে, ARR আর্মি রুলস এন্ড রেগুলেশন এন্ড ARI আর্মি রুলস এন্ড ইনস্ট্রাকশন। এগুলো সিভিল ল যারা পড়াশোনা করেন তারাও এই বইগুলো পড়তে হয়। আজকে যে প্রসিকিউটর যে আয়োজন করেছেন বিচারের বা সরকারের পক্ষে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু এই আইনগুলো সম্পর্কে জানেন। না জানলে কিন্তু উনি এই সশস্ত্র বাহিনীর বিচারের পদ্ধতিটা জানতেন না এবং ত্রুটিপূর্ণ হতো। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ে মিলিটারি সায়েন্স বলে একটা বিষয় আছে, যেটার পড়ার জন্য বা সেই জ্ঞান অর্জন করার জন্য রাজনীতিবিদরা কোন সিভিলকে সহযোগিতা করে না, উৎসাহিত করে না। এমনকি আমাদের বিএনসিসি কেও খুব ছোট করে আনা হয়েছে, তারা ওই বিএনসিসি কেও সঠিকভাবে ব্যবহার করতে চায় না। তারা দলীয় ক্যাডার, দলীয় পেশি দিয়ে দেশ চালাতে চায় এবং দেশের সকল সংগঠন, সকল প্রতিষ্ঠানকে তারা দলীয় কাজে ব্যবহার করতে চায়। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের সমরনীতি অবশ্যই জানতে হবে, অর্থনীতি জানতে হবে এবং সমাজনীতি জানতে হবে, মানুষ সম্পর্কে জানতে হবে। যদিও আমরা দেখি যে বাংলাদেশের সবচেয়ে সস্তা হলো মানুষ, পাখির মতো গুলি করে হত্যা করা হয়, চাকু দিয়ে দলাদলি করে, এক দল আরেক দল, এক এমপি হওয়ার জন্য আরেকজন তাকে হত্যা করে কিমা করে কলকাতার টয়লেটে ফেলে দেয়। তো এই জন্যই ওই কথা এসে যায় ফার্স্ট পাস দ্য পোস্ট, APTP যে পদ্ধতি বর্তমানে আছে তাকে পরিবর্তন করে যদি আমরা PR এ যেতে পারতাম তাহলে রাজনৈতিক সংস্কার সবচেয়ে বেশি হতো। এটা কিছু অধিকাংশ দল এটা চাচ্ছে, যারা বৃহৎ দল, যারা মানুষকে শোষণ করতে চায়, তারা এটা কখনো পাশ করবে না, এটা অ্যালাউ করবে না, এটা হতে দিবে না। তারা বলে যে PR এর জন্য নাকি নেপালের পতন হয়েছে বিভিন্নবার। নেপালে দুর্নীতির জন্য এবং তরুণদের প্রজন্মের জাগরণের জন্য, সচেতনতার জন্য সরকার হয়েছে। PR এর বিরুদ্ধে কোনো দেশ কখনোই আন্দোলন করেনি। তো সুতরাং সশস্ত্র বাহিনী এত সুশৃঙ্খল একটা বাহিনী যে অবাক হবেন শুনে যে একজন সিনিয়রকে আমরা যে কত সম্মান করি, সে 1 ঘন্টার একদিনের সিনিয়র হলেও, কিন্তু সেই সিনিয়রকেও একজন জুনিয়র গ্রেপ্তার করতে পারে। সেগুলোর কিছু আইন আছে যে এই অবস্থায় একজন জুনিয়র অফিসার বা একজন জুনিয়র একজন সিনিয়রকে অ্যারেস্ট করতে পারে। আবার সেনাবাহিনীতে কঠোর আইন মেনে চলতে হয়, সিনিয়র কমান্ডারের আইন, কিন্তু ব্যাড অর্ডার বা অনৈতিক বা অপ্রয়োজনীয় বা সার্ভিসের সাথে রিলেটেড নাই এমন অর্ডার দিলে জুনিয়র কিন্তু সেটা বিট্রে করতে পারে, সেটা সে অ্যাভয়েড করার ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। সো আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা, এটা সিভিল প্রশাসনের চেয়ে অনেক কঠিন, অনেক শক্ত। এর জন্যই ডিসিপ্লিনটা আছে। আপনারা যদি 3rd গেট বা জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকেন তাহলে দেখবেন যে ওখানে কত সুশৃঙ্খল ভাবে গাড়ি চলে, মানুষ চলে, পথচারী যেখান সেখান দিয়ে ক্রস করেন না। এবং সেখানেও মিলিটারি পুলিশ নামে একটা পুলিশ আছে। আমাদের কিন্তু আবার পুলিশের পুলিশ নাই, পুলিশেরও একটা সুপার পুলিশ থাকা উচিত যারা পুলিশকে চেক করবে। দেখুন তাদের নাম থাকে MP, মিলিটারি পুলিশ। মিলিটারি পুলিশ। আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, এই যে আমার ভাই বলেছেন মইনুল আহমেদ থেকে অন্ধকারে প্রবেশ শুরু করেছি আমরা, কারেক্ট। তখন থেকে আমরা মনোযোগটা দিয়েছি, অন্ধকারে গিয়েছি। কিন্তু এটা ভুললে চলবে না যে এই মিলিটারির কে ব্যবহার করার আগে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা বলতাম আঙ্গুল বাহিনী, বাংলাদেশ মানে রক্ষী বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী নামে এরকম ফরমেশন সাইনটা ছিল আঙ্গুল, এই জন্য আমরা আঙ্গুল বাহিনী বলতাম। সেটা শেখ মুজিব বানিয়েছিলেন, এই যে তোফায়েল সাহেব ছিল ওটার প্রধান এবং প্রশিক্ষক এবং হেড ছিল ভারত থেকে সেই সাজেশনে সেনাবাহিনীর বিরুদ্ধে রক্ষী বাহিনী বানানো হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করার জন্য সেই রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে। আর জনগণের উপরে নিপীড়ন চালানোর জন্য র্যাব তৈরি করেছিল আরেকটি দল। নির্বিচারে ক্রস ফায়ারের আবিষ্কারকও যদিও সিরাজ শিকদারের আমলে শুরু হয়েছে, কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে কিন্তু র্যাব জন্মের পরে। এবং সেই র্যাব কিন্তু অনেক খারাপ লোককে, দস্যু ডাকাতকে মেরেছে বলে হয়তো অনেকে এটাকে জায়েজ করতে চাইবে, কিন্তু একটা অপরাধীকেও আইনের বাইরে হত্যা করার কোনো অধিকার সংবিধান আমাদের কোনো দলকে দেয় নাই। অতএব এই দুইটি বড় দলই কিন্তু বাহিনী তৈরি করে জনগণের উপর নিপীড়ন করেছে, সেটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি। এবং সেটা জনগণকে বুঝতে হবে। ওই যে ভাসানী বলেছিল আমাদের শত্রুকে 60 বছর আগে, না বুঝলে
এই যে বুঝবে সেই প্রজন্মই হবে শ্রেষ্ঠ প্রজন্ম। ওই যে জামাতে ইসলাম, আমি জামাতে ইসলাম করি না, 54 বছর আগে বলেছিল, চিন্তা করেছিল যে যদি পাকিস্তান থেকে এটা আমরা ভাগ করে ফেলি তাহলে আরেকটা দেশের অধীনে চলে যাবে। আমি বলছি না তারা অপরাধ করে নাই, তারা মানুষ এবং মানবতা বিরোধী যে অপরাধ করেছে তার বিচারও হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক চিন্তাটা ছিল যে এই দেশটাকে আমরা অন্যের হাতে তুলে দিতে চাই না। আপনি দেখেন 2 জন লেফটেন্যান্ট জেনারেল মোদির আশ্রয়ে আছে। আমার নিশ্চয়ই কোনো সুনাগরিক, কোনো বেসামরিক ব্যক্তির এই কথাটা শুনতে ভালো লাগে না। আর আমার ফ্যাকাল্টির লোক যেহেতু, আমার তো সুইসাইড করতে ইচ্ছে করে। একজন লেফটেন্যান্ট জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের বহু টাকা খরচ হয়, যা আমাদের জনগণের ঘামের টাকা। সেই রকম মানুষকে তৈরি করে মোদির অধীনে গিয়ে আশ্রয় নিতে হয় এটা স্বাধীন দেশ থেকে। আরেকটি দল সেই দলকে নির্বাচনে আনার জন্য ইয়ে করে, ফতোয়া দেয়, বলে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে যে আপনি বলবে আমরা যে আমি শেষ করছি এটা। এই যে ওনাদের মনি নীলুফার চৌধুরী মনি পরিষ্কার ভাবে বলছেন যে আওয়ামী লীগকে না নিয়ে আসলে নির্বাচনে বিভিন্ন দেশে এটা একসেপ্ট হবে না। যেই দলটি দলীয় ভাবে বিচার হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, যে দলটি পাখির মতো মানুষ মেরেছে, হেলিকপ্টার থেকে গোলাগুলি করেছে, যে মানুষ আধা মৃত মানুষ সহ মৃতদেহকে পুড়িয়ে মেরেছে, তাদেরকে তারা নির্বাচনে নিয়ে আসতে চায়। এবং যারা এটা চায় তারা আওয়ামী লীগের দোসর। দেখুন 2 জন লেফটেন্যান্ট জেনারেল যে পালিয়ে আছে, আমাদের যে আজকে একজন মেজর চাকরি অবস্থায় যে প্রশিক্ষণ দেওয়ার জন্য ধরা পড়েছে, আমাদের যে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর ভিতরে রয়ের আলামত দেখা যাচ্ছে, পত্রিকায় আসছে, পত্রিকার খবর বলছি, এগুলোর জন্য পলিটিশিয়ানরা দায়ী, এর জন্য বাংলাদেশের সিভিল সরকার দায়ী। তারা এই বাহিনীগুলোকে কলুষিত করেছে। আমি পরবর্তীতে আবার কথাগুলো বলবো, তবে আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা কথা বলি বেশি, কাজ করি কম। খুব সুন্দর একটা কথা। আরেকটা কথা দিয়ে শেষ করি। উনি বলেছেন আশানুরূপ সংস্কার হয়নি। আমি মেজর আমিন আহমেদ আফসারি একটি বই লিখেছি, নাম হলো ফর্মুলা 1। বইটা যদি সংগ্রহ করে পড়তে পড়বেন। হয়তো 45 নম্বর পাতায় আমি 2টা বিষয়ে সংস্কার করার জন্য 2007-এর 13ই জুলাই বলেছিলাম প্রেস ক্লাবে। একটি হলো সাংবাদিকতায়ও সংস্কার দরকার এবং সশস্ত্র বাহিনীতে সংস্কার দরকার। প্রথম আলোর একজন সাংবাদিক আমারে বলল যে আপনার অনেক সাহস, আপনি সাংবাদিককেও সংস্কার করতে বলেছেন এবং সশস্ত্র বাহিনীকে সংস্কার করতে বলেছেন। এখন ব্যর্থহীন ভাষায় দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, যদি তখন থেকে এই সংস্কার করা হতো তাহলে আমাদের এত বড় বড় ডাকসাই সাংবাদিকরা জেলে থাকতে হতো না, পালিয়ে থাকতে হতো না, আর আমাদের এই লেফটেন্যান্ট জেনারেলদের পালাতে হতো না। এবং সংস্কারটা হলে ওই বিডিআরে আমাদের 57 জন অফিসারকে হত্যা করার সুযোগ আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের বন্ধু রাষ্ট্র এটা করতে পারতো না। শেখ হাসিনার সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায় এবং মঈনী আহমেদের সহায়তায় এদেরকে আমি ধিক্কার জানাই এবং বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে একটি গণবাহিনী, অর্থাৎ সমগ্র জাতির যারা ইয়াং তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে আমাদের আশেপাশের শত্রু থেকে জাতিকে বাঁচানোর জন্য একটা গণ আর্মি তৈরি করা উচিত। কোনো প্রয়োজন নাই রক্ষী বাহিনীর, কোনো প্রয়োজন নাই র্যাবের। র্যাব ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। মেজর আফসারির কাছ থেকে আমরা কথা শুনেছি এতক্ষণ সেনাবাহিনীর উপরে। এর আগে মুফতি মামুন হুসাইন হাবিবি বলেছে। আমরা মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে আমরা ভিন্ন একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি। ভিন্ন প্রশ্নটি হলো, রবি ভাই, এই মুহূর্তে ইত্তেফাক পত্রিকা থেকে আমি হেডলাইনটা শোনাচ্ছি, রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে চরমোনাইয়ের পীর। চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, সৈয়দ রেজাউল করিম বলেছেন, গণতান্ত্রিক রাজনীতি সুষ্ঠু প্রতিনিধি নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না, বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার করে। আপনি যদি একটু চরমোনাইয়ের পীর সাহেবের বক্তব্যটার একটু বিশ্লেষণ করেন। মনিরুল ইসলাম রবি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপক, সদ্য মক্কা এবং মদিনা থেকে ফেরত আসা আমার ভাই সৈয়দ মাসুক, আমাদের সাথে বিজ্ঞ 2 জন আলোচক, যারা আমাদের শুনছেন দেখছেন, দেশ এবং প্রবাসের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যে আজকে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা কেন গঠন করা হয়েছে? এটা হলো আইসিটি আদালত। আইসিটি আদালত অর্থ কি? মানবতা বিরোধী অপরাধ যারা করবে, সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সেনাবাহিনীর প্রধান হোক, বিডিআর প্রধান হোক, র্যাবের প্রধান হোক,
এই আদালতের এখতিয়ার আছে মানবতা বিরোধী অপরাধের সাথে যদি এই ধরনের ঘটনায় জড়িত হয়ে যান আপনি, আমি, XYZ, তাহলে ওই আদালত বিচার করার ক্ষমতা রাখে। সিম্পলি এটা বলে দিলাম। আর পিয়ারের ব্যাপারে চরমনায়ের পীর সাহেব বা জামাত ইসলামের ওনাদের দুজনেরই প্রতিনিধি ছিল সংলাপে, আপনারা দেখেছেন। শিশির মনির সাহেব ছিল, উনি পিয়ার নিয়ে কোনো কথা বলেন না, এখানে প্রস্তাব রাখেন না। এবং হুজুরের দলের যিনি নাকি ওই যে আকন্দর সাহেব ওইখানে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের, উনি নিজেও তো পিয়ার নিয়ে কোনো কথা বলেনি। আপনারা শুনেন ভালোভাবে, লাস্ট দিন সংলাপের লাস্ট দিন ওনারা যে সেকেন্ড টাইমে যে বক্তব্যটা প্রত্যেক দলের প্রতিনিধিরা রেখেছে, সেখানে দেখেন এই দুইটা দল পিয়ার নিয়ে কথা বলে। এই দলের দুইজন প্রতিনিধির কেউ একজন পিয়ার নিয়ে কথা বলছে কিনা, বাস এই পর্যন্ত। আর পিয়ার নিয়ে আমি আর ব্যাখ্যা দেব, আমি একটু পিছনের দিকে কথা বলবো, বাস্তবটা বলতে চেষ্টা করবো, কোনো উদাহরণ দিয়ে আমি কথা বলি না। সেটা হলো দেখেন, যখন আমাদের দেশে 5ই আগস্টের পরে, বিপ্লবের পরে ঘটনা ঘটলো, এই যে গ্রেপ্তার নিয়ে যে কথাটা বলছে, এখন এই যে আইসিটি মামলাতে সেও আসামি, ডিজি, এবার সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াল হাসানকে গ্রেপ্তার করছে না, হাতে হ্যান্ডকাপ পরাইছে না। খেয়াল রাখবেন, আমি কথাটা বলে এবারে শুনি যেগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। আচ্ছা ভাই, 21-এ গ্রেনেড হামলা মামলা আসামি ছিল ডিজিএফআর ডাইরেক্টর রাজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআর ডাইরেক্টর ভদ্রলোক মারা গেছে মরহুম ব্রিগেডিয়ার, উনি জেলখানায় মারা গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রহিম সাহেব, এবং পুলিশের তৎকালীন আইজি আশরাফুল হুদা সাহেব। তারা সবাই কিন্তু শাস্তি হয়েছে সিভিল কোর্টে কিন্তু শাস্তি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনি যে কথা বলছেন যে 7 খুন নিয়ে আপনি একটা কথা বলছেন, 7 খুনের বিচার একেবারে টোটাল কোন আইসিটি তো হয়নি, আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে হয়েছে এবং আমার নারায়ণগঞ্জের জজ কোর্টে বিচার হয়েছে। সেখানে সিইও র্যাব 11-এর তার যে 2জন 2IC, একজন মেজর আর একজন হলো আপনার ওই যে নৌবাহিনীর কমোডর, এবং তার অ্যাসিস্ট্যান্টরা, এবং কি তার সিপিআইরা, আমি জেলে ছিলাম, তারাও আমাদের সাথে জেলে ছিল, সিপিআইরা পর্যন্ত, মানে এই ঘটনার এই মানে মুভমেন্টস এর মধ্যে যারা ছিল সবাই কিন্তু 21%, কেউ ফাঁসি হয়েছে, কেউ যাবজ্জীবন হয়েছে, কেউ 7 বছর 10 বছর করে জেল হয়েছে, এখন কারাগারে আছে, তারা জেল কাটছে। এরা কিন্তু সেনাবাহিনীর লোক, সিভিল কেউ না, কিন্তু সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর লোক, এটা তো আপনি বুঝবেন যে এই আমরা যে কথাগুলি নিয়ে এখন তর্ক বিতর্ক করছি, এই কথাগুলি আগেই তো মনে করেন বাংলাদেশে সিভিল কোর্টে বিচার হয়েছে তো, এবং এই বর্তমান এই আইসিটি কোর্টে একজন আসামি আছে, সে হলো জেনারেল জিয়া হাসান। তাকে তো হাত করা পরে আইসিটিতে নিয়ে যায়, উনি তো রানিং জেনারেল। আমি কয়েকদিন ধরে এই সব ইয়েতেই বলছি, জিয়াউল হাসানের কথাটা যেহেতু রবি ভাই আনছেন, সে সরাসরি নিজ হাতে খুন করেছে 1030 জন, 1030 জন হত্যাকারী হিসাবে, এবং আপনাদের দলের ইলিয়াস আলীকে সে হত্যা করেছে বলে এই প্রমাণাদি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়। আবার আরেকটু তাইলে এখন আরেকটু আপনাকে বলতে হয়, আইসিটি কোর্ট, আমরা যেরকম থানায় যাই একটা মামলা করি না, এফআইআর করি, মামলা করলে দেখেন কিন্তু মামলা গ্রহণ করে, থানা গ্রহণ করে তদন্ত শুরু করে। আইসিটি কোর্ট হলো একদম ভিন্ন। আইসিটি কোর্ট কিন্তু আপনি একটা এফআইআর করলে বা আপনি একটা দরখাস্ত বা আবেদন করলে, যেরকম হাসির রহমান সাহেব করছেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব করছে, তারা দরখাস্ত করলেই আপনি এটা দরখাস্তটাকে নিয়ে আমলে নিয়ে কারণে গ্রেপ্তারি প্রমাণ করুন। আইসিটি কোর্ট হলো টোটাল তদন্তটা, মামলাটা প্রসিড করার, তার মানে মামলাটা গ্রহণ করার আগে সকল মানে তথ্য উপাত্ত সাক্ষী সবকিছু নিয়ে কনফার্ম হবে যে হ্যাঁ এই ঘটনার সাথে এই আসামিরা জড়িত, তখনই ওনারা এই মামলাটা প্রডিউস করে এবং মামলাটা নেওয়া হয়। তার আগে কিন্তু নেওয়ার কোনো বিধান নেই। তারা আপিলটা আপনার নিয়ে তদন্ত করে ফাইনাল হলে তখন তারা এটা শুরু করে। ওই আমি সেটা বুঝাইলাম তো, আমরা যেরকম মনে করেন যে একটা মারামারি হলো, আপনি আমার একটা ঘুষি দিলেন, আমি থানা যাই মনে করেন যেন একটা অভিযোগ দিলাম আপনার নামে, লগে এটা অভিযোগ নিয়ে আপনার গ্রেপ্তার করে ফেলাইলো। আইসিটি কোর্ট কিন্তু তা না। আইসিটি কোর্টের এই দেখেন, আমরা আরেকটা কথা বলি যে শেখ হাসিনা যতজন জেনারেলের সাথে কথা বলছে তার 100, এদের ফরেন্সিক হয়েছে, এদের যে টেলিফোন, এই টেলিফোনে ফরেন্সিক হয়েছে, প্রত্যেকটা টেলিফোন ভয়েস ফরেন্সিক হয়েছে এবং কনফার্ম হয়েছে ওনারা 100% শিওর হয়েছে যে এই কথাটা তার কিনা।
তা কিনা এইটা যখনই ওনারা ফরেন্সিক রিপোর্ট পেয়েছে এবং ভয়েস রেকর্ড পেয়েছে, ভয়েস রেকর্ডের ইয়েটা পাইছে, তখনই কিন্তু ওনারা কনফার্ম হওয়ার পরে কিন্তু মামলাটা দাখিল করছে। এর আগে কিন্তু দাখিল করার বিধান আইসিটিতে নেই। আপনি মামলা করতে পারবেন বা অভিযোগ করতে পারবেন, কিন্তু আইসিটি তদন্ত ছাড়া মামলা করতে পারেন। আমরা এই প্রিয়া নিয়ে তো আপনারা আমি বলেই দিলাম। জি, আর যেটা হলো অনেকে বলেন, শুনেন, বিবিসি বাংলায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দীর্ঘ ৮৬ মিনিটের 2 পার্টে উনি সাক্ষাৎকার দিয়েছেন। ওখানে ভারত সম্বন্ধে কথা আছে, আওয়ামী লীগ সম্বন্ধে কথা আছে, নির্বাচন সম্বন্ধে কথা আছে, সবকিছু কিন্তু উনি একেবারে ক্রিস্টাল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করে বলে দিছে। এর পূর্বে আমি রবি বা আমার দলের XYZ মাঠে ঘাটে হাটে দাঁড়ায় যে কথা বলছে, এই কথাটা কোনো মূল্য থাকে না যদি দলের প্রধান তার দলের সিদ্ধান্তটা জনগণের সামনে উপস্থাপন করে দেয়। তখন আর কোনো কিছু বিতর্ক থাকে না। দেখেন আর একটা জিনিস মাসুদ ভাই, আমাদের প্রতিপক্ষ আপনারা মনে করেন আমরা এখন রাজনৈতিক প্রতিযোগিতার প্রতিপক্ষ, এমনি প্রতিপক্ষ না, প্রতিযোগিতার প্রতিপক্ষ হলো জামাত ইসলাম। শিশির মনির সাহেব এবং মির্জা গালিব সাহেব প্রথম দুজনে এই ওনার যে সাক্ষাৎকারের প্রথম যে প্রতিক্রিয়াটা জানাইছে উনি শিশির মনির সাহেব, দ্বিতীয় ব্যক্তিটা হলো মির্জা গালিব সাহেব। দুজনেই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি ছিলেন। ওনারা বলছেন, আপনারা এটা শুনছেন, আর আমি এটা এইভাবে আর রিওয়াইন্ড করতে চাই। এই জন্য আমি বলছি কি, শুনেন, আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তো ক্যাম্পের মধ্যে বলে নেই রাত্রেবেলা কি করবো, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বুঝছেন নাকি যে গান বাজতো, এগুলো আমরা শুনতাম। এখন আমার নিজের ব্যক্তিগত অভিপ্রায়টা আপনারা জানাই, তো তখন একটা গান বাজতো, এই বিচারপতি তোমার বিচার করবে কে, এই জনতা 54 বছরে ভাই বিচারপতিকে কোনো বিচার আমি দেখি নাই, খালি গানই শুনছি। যখন আমি দেখলাম খায়রুল হকের মতো লোকের হাতে হ্যান্ডকাপ পড়ে গেছে, তাহলে বিচারপতির বিচার শুরু হয়েছে। নুরুল হুদার গলায় জুতার মালা পড়ছে, তখন বিচার শুরু হয়েছে না? বিচার শুরু হয়েছে। বিচারপতি মানিক বাদ দেন মিয়া, প্রধান বিচারপতি তো খায়রুল হক, মানিক তো সাধারণ একটা বিচারপতি। হ্যাঁ, আমি বলছি প্রধান বিচারপতি তোমার বিচার করবে কে, এই জনতা। তো এই প্রধান বিচারপতির আমি 54 বছরে দেখলাম যে প্রধান বিচারপতির হাতে হাত করা পড়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের গলার মধ্যে জুতার মালা পড়ছে, আরেকজন গ্রেপ্তার হয়ে জেলে আছে, আরেকজন মারা গেছে। আমরা আশান্বিত হচ্ছি যে আইন তার নিজস্ব গতিতে চলছে। এই জন্য আমি সেলুট জানাই এই সরকারকে, তারা যে কর্মকাণ্ড এই বিষয়ে করতেছে, এই সাহস সিভিল গভর্নমেন্টের খুব কম থাকে। সিভিল গভর্নমেন্টের, আবার বুঝতে চেষ্টা করুন, সিভিল গভর্নমেন্ট এই ধরনের স্টেপ নিয়ে কাজ করার মতো ক্ষমতা খুব কম থাকে। আপনাকে রাজনীতিবিদ হইয়া সর্বশেষ কথাটা আমি খুব পছন্দ করলাম। আসলেই মানে আমরা ভেবেছিলাম জিমাই গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অনেক সময় বলি জিমাই গেছে উনি, কিন্তু এই আদালতের এই 30 জনের গ্রেফতারি পরোয়ানা থেকে আমাদের কাছে যত ধরনের কিছু কথাবার্তা আসছে বা পাচ্ছি, খুবই শক্ত বা সত্য কথা বলেন মাসুদ ভাই। আমি কয়েকদিন ধরে কিন্তু সব টক শোতে এটা বলছি, আফসার হিসাবে সামনে অনেকদিন বলছি, এই জেনারেল আকবর, জেনারেল মজিদ, হামিদ, আমিনুল, এরা, আমিনুলও কিন্তু বাংলাদেশে নাই, চাকরিতে আছে, সে ডিপার্টমেন্ট মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, হামিদও নেই। এরা কি করে জানেন? এরা তো ভাই সেনাবাহিনীটা চালাইছে। এই 17 বছর সেনাবাহিনীতে যত সিপাহি থেকে আরম্ভ করে যত অফিসার নিয়োগ হয়েছে, বিএমএ পরীক্ষা দিয়ে যারা নাকি অফিসার হিসেবে ক্যাডেট হিসেবে নিযুক্ত হয়েছে, 17 বছরে হাসিনা করছে। আর এই 17 বছর এই তারেক সিদ্দিকী এবং এই মুজিবরা, এই জিয়ারা, এই হামিদরা, এই আমিনুলরা, এইটার ভাই একেবারে A to Z সকল কিছু নিয়ন্ত্রণ করছে এবং তারা তাদের পছন্দ লোকদেরকে নিয়োগ করে। এখন তারা বিদেশে বসে বসে হাই হ্যালো করে, আপনি কি টেলিফোন ধরবেন না? তো টেলিফোনে আপনার লোক কি কথা, এটা তারা আমরা জানি না। তারা সেখান থেকে বসেও এখনো এই ডিপার্টমেন্টকে চালাইতেছে এবং এই ডিপার্টমেন্টের মধ্যে কেওয়াস কনফিউশন করতেছে। আপনারা দেখেন এই যে পুলিশের 90,000 পুলিশ জয়েন করে নাই 5 তারিখের পরে, 90,000 পুলিশ নিয়মিত বাহিনী এরা আমাদের জয়েন করে নেয় চাকরিতে। আজকে হারুন বলেন, বিপ্লব বলেন, বনজ বলেন, এরা কোথায়?
এরা সবাই বিদেশে বসে আছে, বেনজির এরা বিদেশে বসে আছে, প্রলয় কুমার এরা বিদেশে বসে আছে। তো ভাই আমার দেশের একটা সিপাই, একজন SI, একজন ইন্সপেক্টর, একজন এডিশনাল SP সব তো তারা নিয়োগ দিয়ে গেছে ভাই। এখন তারা ওখান থেকে বসে বসে কথা কয়, তারা ইনস্ট্রাকশন দেয় আমাদের দেশ চলে। একমাত্র এই প্রথম ওদের কলজার মধ্যে সেল বিনছে। সেটা কিরকম জানেন? এই হাতে হাত পরাই দিছে, ওগো মাথায় টুপি বিন্দাই দিছে রাইট। এই ইউনুস সাহেব। জি, টুপি বিন্দাই দিছে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমাদের দর্শকদের কিছু প্রশ্নে আপনারা আবারও কথা বলবেন এবং ফিনিশিং এ আপনারা ফিনিশিং কথা বলবেন। আমরা এখন একজন দর্শক নেব, একজন দর্শক একজন অতিথি উত্তর দিবেন। সর্বপ্রথমে আমি ফরহাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি, উত্তরকে দিবেন প্রশ্নের পরে আমি বলবো। হ্যাঁ ফরহাদ, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনার শুরু করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমার কথা হচ্ছে কি, বর্তমানে রাজনীতিবিদদের ভিতরে যেটা উত্তেজনা চলতেছে এই বিষয়ে আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথমত প্রশ্ন হচ্ছে কি, জুলাই সনদ যেটাকে বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র তো হয়ে গেছে, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তিতে বাধা কোথায়? এবং বিএনপি বলতেছে কি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আসবে তখন বাস্তবায়ন হবে। এই ইউনূস সরকার তো 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তখন যদি বিএনপি সরকার গঠন করে তাহলে বিএনপি সরকার গঠন করবে 51% জনগণের ম্যান্ডেট নিয়ে, অন্য দল পাবে অন্য সাপোর্ট। তো ইউনূস সরকার কি জনগণের ম্যান্ডেট ছাড়া কি আসছে ক্ষমতায়? উনি কি জনগণের ম্যান্ডেটের বাইরে ক্ষমতায় আসছে? উনি যে আইনি ভিত্তি দিতে পারবে না? নির্বাচিত সরকার আসলে কি দিতে হবে? আগে দিলে সমস্যা কোথায়? এখন পিয়ার পদ্ধতির ইলেকশনের সমস্যা কোথায়? এই দুইটা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। মেজর আফসারি সাহেব প্রথম প্রশ্নের উত্তর দিবেন, প্রথম দর্শকের প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। জি, আপনার স্পিকারটা খুলে দিয়েছি। হ্যাঁ, এবার বুঝো। জি, ধন্যবাদ প্রশ্নকর্তাকে, ফরহাদ ভাইকে। যে আমাদের যে দেশের মালিক জনগণ, ওনারা যখন প্রশ্ন করেন তারা কিন্তু রাজনীতিবিদদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না, তারা অন্তর থেকে কথাটা বলেন, প্রয়োজনের কথাটা বলেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ফরহাদ ভাই আপনাকে এমন সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে ডক্টর ইউনূস 18 কোটি মানুষের ম্যান্ডেটে এখানে এসেছে, আর যারা পরবর্তী ক্ষমতায় যাবে আপনি বলছেন 51, ওরা 35-40-এর উপরে ভোট পায় না। অধিকাংশ লোকের ভোট গণনা করা হয় না, মানে যারা ফেল করে তাদেরকে দেওয়া হয় 70%। তো এই জন্য পিআর দরকার। আর ডক্টর ইউনূস সব দায় দায়িত্ব হয়তো নিজের কাছে রাখতে চাচ্ছে না, যার জন্য রাজনীতিবিদদেরকে সম্পৃক্ত করে কাজটা করতে যাচ্ছে। এতে আমি কোনো দোষের দেখি না, শুধু ধৈর্যের। উনি নিজে করলে এটা আরো বেশি বিতর্ক হয়ে যেতে পারতো। বাট আমি মনে করি যে শহীদের রক্তের উপরে বসে যেই সরকার গঠন হয়েছে, সেই সরকারের ওই ঐক্যমতেও যাওয়া উচিত ছিল না। তাদের ওই ঐক্যমত কমিশন না করে জুলাই আগস্টের উদ্দেশ্য বাস্তবায়ন কমিশন করা উচিত ছিল। তারা পক্ষ নেওয়া উচিত ছিল, নিরপেক্ষ হওয়ার প্রয়োজন ছিল না। বিপ্লবীদের পক্ষের সরকার হওয়া উচিত ছিল, যেখানে আমাদের গোড়ায় গলদ, আমরা ওখানে ব্যর্থ হয়েছি, যার জন্য আজকে এত সমস্যা। এবং বিএনপি সহ কিছু দল সমস্যা তৈরি করতে পারছে। যদি এটা বিপ্লবী সরকার হতো, জাতীয় সরকার হতো, তাহলে এই বিতর্কগুলো আমরা এড়াতে পারতাম। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। খোরশেদ আলম কুয়েত থেকে, খোরশেদ ভাই আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, যুক্ত করার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা করুন। ঠিক আছে। আমার প্রশ্ন আফসারি স্যার সহকারে সবার কাছে। আফসারি স্যার বললো যে আমাদের সংবিধান, এই যে মানুষ হত্যা করা, যে র্যাব দিয়ে হত্যা করতে বিএনপির আমলে, এটা আমাদের সংবিধানে কোনো দলকে অনুমতি দেয় নাই। আর সংবিধান কিন্তু সবাইকে অনুমতি দিয়েছে মানুষের বাড়ি যায় বলডোজার দিয়ে উড়াই দেওয়া, মানুষের বাড়ি যায় চারা নেওয়া। এই 14-15 মাসে ইউনূস সরকার এমন কিছু সাফল্য কিছু করতে পারে নাই। শুধু করছে যে টয়লেট পরিষ্কার করার জন্য প্রশিক্ষণ দিতে বিদেশের লোক পাঠাইছে, আর অ্যালার্ম বন্ধ করছে। এই দুইটা আমি দেখছি, আর অন্য কিছু হয়েছে কিনা আমি বলতে পারি না। ইউনূস সরকারকে দিয়ে সনদ বাস্তবায়ন করা সম্ভব না। আর উনি কি সনদ বাস্তবায়ন করবে? উনি 14 মাসে সংসার কইরা 14 মাস পার করে তখন নির্বাচন দিতে পারে না। এখন নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। আমার এই প্রশ্ন অতিথিদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি মেজর আফসারি সাহেবের কথা বলছেন, উনি দিবে। হ্যাঁ, মেজর আফসারি সাহেব এই প্রশ্নের উত্তর। উনি একটু হতাশা প্রকাশ করেছেন যে চাঁদাবাজি বন্ধ করা যায়নি। অনেকে আরো বলে যে এই সরকার এসে যানজটটা, ঢাকার যানজটটা, একটা শহরের যানজট পরিষ্কার করতে পারেনি। কারণ এই সরকার কিন্তু হওয়া উচিত ছিল আবু সাইদ,
মুগ্ধর সরকার, শহীদের সরকার, জনগণের সরকার। তারা জনগণের সরকার হতে পারেনি, তারা সরকার দায়িত্ব পালনে অভিজ্ঞ নয়, অনভিজ্ঞ। তারা হয়তো এনজিও চালাতে বিজ্ঞ ছিল, কিন্তু এটা দেশ চালাতে তারা খুব বিজ্ঞ তার পরিচয় দিতে পারেনি বলে আজকে এই প্রশ্ন হচ্ছে। এবং চাঁদাবাজটা বন্ধ করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর নয়, প্রতিটা নাগরিকের, প্রতিটা মানুষের, প্রতিটা রাজনৈতিক দলের দায়িত্ব চাঁদাবাজি বন্ধ করা। কারণ চাঁদাবাজিটা কখনোই কোনো সময় জনগণ বা দেশের কল্যাণে আসে না। চাঁদাবাজি বন্ধ না হলে, দালালি বন্ধ না হলে ভবিষ্যতে ভালো নির্বাচন হবে না। আর ভালো নির্বাচন হলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশে আগামীতে বাংলাদেশ ভালোভাবে চলবে কিনা সেটা নির্ভর করে শুধুমাত্র ভোটারদের উপর। ভোটাররা যদি দল না দেখে, মার্কা না দেখে, শুধুমাত্র ব্যক্তি এবং ব্যক্তিকে যদি তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার চরিত্র দেখে, সে কেমন মানুষ দেখে ভোট দেয়, তাহলে একটা উপায় হতে পারে ভালো দিকে চলার। আর যদি পিয়ার হয়, তাহলে কোন দল সরকারে গেলে চাঁদাবাজি করবে না তাদেরকে ভোট দেওয়া দরকার, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে প্রশ্ন নিব। হ্যাঁ নজরুল ভাই, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আমি কোনোদিন নির্দিষ্ট কোনো ব্যক্তি ভাইয়ের কাছে আমার জবাবের উত্তর চাই না। আজকে আমি জনাব আফসারি ভাইয়ার কাছে আমার প্রতিটা প্রশ্নের জবাব আশা করছি, দাবি করছি, চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, 1957 হতে আজও বাংলাদেশ মির্জাপুর জগৎ শেঠ ক্লাইভ মুক্ত হয়নি, আপনি মন্তব্য করবেন। 2 নম্বরে, পরিবারের প্রধান যেমন বাবা, দেশের সামরিক, যদিও 3 বাহিনী প্রধান আছে, সেনাবাহিনীর কর্তৃত্ব সেনা প্রধান কি এই বর্তমান যে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যের গ্রেফতার চান নাহিদ? শুধু নাহিদ নয়, প্রতিটি বাংলার দেশপ্রেমিক আম জনতাও চায়। সেনাপ্রধান কি এই সেনা সদস্যের অবকর্মের ব্যাপারে অবগত ছিলেন না? 1, 6, 10, 17 নং ব্রিগেড পিলখানা ঘেরাওরত অবস্থায় কিভাবে 57 জন সেনা অফিসার হত্যার কুসম্পন্ন হলো? সেনা জেনারেল ওয়াকার সাহেব, আপনিও তো 10 নং ব্রিগেডের দায়িত্বে ছিলেন, একটা বুলেটও ছিলেন না এই কুকারীদের বিরুদ্ধে। 3 নম্বর, সেনাপ্রধান আপনাকে বলছি, হেলিকপ্টার স্নাইপারে যারা হত্যা করলো জুতিওয়ালা, তাদের বিচার তো মামলা এখনো হয় নাই। 4 নম্বর, সেনাকুঞ্জে আশ্রয় নেওয়া 64 জনকে কেন ছেড়ে দিলেনি বলতে হয়? কারণ ঢুকতে পারে জেসার অনুমতি, সেনাকুঞ্জ থেকে বেরোতে হলে আপনার অনুমতি প্রয়োজন। 5 নম্বর, গ্রেফতার আদেশ প্রাপ্তরা এতদিন কিভাবে, আপনি সেনা প্রধান, প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই জ্ঞাত, কিভাবে এরা চাকরি করলো? আর আজ এই গ্রেফতারি পরোয়ানা হওয়ার পরেও এখনো সেনাপ্রধানদের পক্ষ থেকে বা নির্ধারিত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে বরখাস্তের চিঠি ইস্যু করলেন না। 2, যখন বঙ্গবন্ধু ঘেরাও করা হলো, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিলেন কেন? না দিয়ে আপনি বন্দি করে পরবর্তী স্থিতিশীল পজিশনে আইনের হাতে তুলে দিলেন না কেন? সেনাপ্রধান শেখ হাসিনা, শেষ প্রশ্ন, সেনাপ্রধান আপনি পালিয়ে যাওয়ার 12-13 দিনের ভিতরেই 5 থেকে 600-700 গুম খুন হত্যাকারী পালিয়ে গেল। আপনার ভূমিকা পালনে কেন আপনি ব্যর্থ হলেন? আমরা অবশ্যই মাসুক ভাই সহ অন্যান্য চ্যানেল এর মাধ্যমে পেয়ে যাব এই সেনা সদস্যদের গ্রেফতারের আদেশ জারি করতে কি পর্যন্ত কত হাজার কিলোওয়াট টন প্রেসার বিচারপতিকে সরকারি আইন আমরা পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। আপনি অনেক বড় বা অনেকগুলা বিষয় নিয়ে আসছেন। যদিও মেজর আফসারি সাহেবের কথা বলছেন, আমি ওনাকেই বলবো, আফসারি সাহেব একটু শর্টলি ওনার উত্তরটা দিবেন, এরপরে আমরা বাকি 2 জন অতিথির কাছে টোটাল দর্শকদের কথার উপরে ওনারা বিশ্লেষণ করবেন। যাই হোক, আমি আজকে যেহেতু বিষয়টা আমার সাথে সম্পৃক্ত, এই জন্য হয়তো আমাকে আজকে বেশি প্রশ্ন করেছেন। প্রশ্ন না, আপনাকে অ্যাটাক করতেছে। না, অ্যাটাকের কিছু নাই এখানে, আমি তো জনগণের জন্য, আমরা জনগণকে বাঁচাতে, এটাকে আমি অ্যাটাক হিসাবে নেই না। এবং আমি খুব পছন্দ করছি যে ওনারা জানার চেষ্টা করছে দেশকে কি হয়, কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে পারে, যে সচেতন হচ্ছে। এই জন্য আমি জনগণকে সেলিউট জানাই। আমাদের কোনো জায়গায় এত সংস্কার হয় নাই
যেটা জনগণের মধ্যে হয়েছে, যে জনগণ আর চাঁদাবাজ চায় না, জনগণ আর ডাকাত পার্টি চায় না, জনগণ আর স্বৈরাচার চায় না, জনগণ শান্তিতে বাস করতে চায়। জনগণ পিয়ার, এখন আপনি পিয়ারের হানা ভোট করেন, পিয়ার পাস করবে, গ্যারান্টি দিলাম। তো জনগণ এগুলো চায়, সেগুলো দিতে চায় না। আপনি বলছেন যেহেতু 30 সেকেন্ড আমারে দেন, তাইলে আমি একটু হানা বুটটা বলে দেই। প্রিয় দর্শক, জনাব আফসারী সাহেব চাইছে যে পিয়ারের উপরে হানা বুট, তাহলে হা দিলে পিয়ার, না দিলে না। হ্যাঁ না আপনারা একটু লিখবেন, আফসারী সাহেবের বক্তব্য চলবে। আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। উনি 57 সাল থেকে মীর জাফর এবং ক্লাইভের যে কথা বললেন, আসলে আমরা জাতিগতভাবে খুব দৈন্য। আমি নেপালে গিয়েছিলাম এই নেপালের পতনের কিছুদিন আগে, আমি আমেরিকায় গিয়েছি, আমি অন্যান্য দেশে গিয়েছি। কোন দেশে, আমি তো আবার ইন্টেলিজেন্স কোর্স করেছি বাংলাদেশে, কমান্ডো, প্যারাট্রুপার এবং ইন্টেলিজেন্স। আমি বিভিন্ন দেশে, বিশ্বাস করেন, খোঁজার চেষ্টা করেছি যে ওই দেশের মানে অন্য কোনো দেশের দালাল পাওয়া যায় কিনা, বা ওরা নিজের দেশের বিরুদ্ধে দালালি করে কিনা, আমি পাই নাই খুঁজে। এখানে বাঙালিরা খুব দৈন্য। এখানে বাংলাদেশে সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায়, অনেক সময় ফ্রি দালালি করে, নিজেকে অহংকার মনে করে। কিন্তু এই জন্যই বাংলাদেশের মানুষ খুব সস্তা হয়ে গেছে, যে দালাল মুক্ত ছাড়া এই জাতিকে পিওর করা যাবে না। আপনাকে পিওর করতে গেলে দালাল মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। আমি আগে বলেছি, তবে এটা ভালো নির্বাচন হবে। সেনা সদস্যদের গ্রেপ্তার চান সবাই, সেনা সদস্য হিসাবে না, এটা অপরাধী হিসাবে সবাই তাদের গ্রেপ্তার চায়। সে হোক সেনাপ্রধান, হোক বিচারপতি, হোক সে যে পতি হোক না কেন, কেউ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত। এটাই সভ্য জাতির, সভ্য দেশের কামনা হওয়া উচিত, দায়িত্ব হওয়া উচিত। পিলখানায় কেন 57 জন অফিসার হত্যা করা হলো, এর জবাব দিতে হবে সরকারকে, পলিটিশিয়ানদেরকে, যারা রাজনীতি করেছে, যারা আঁচলের নিচে গিয়ে সেনাপ্রধানকে বসিয়ে রাখা হয়েছে। আবার কখনো সুযোগ পেলে সেই সেনাপ্রধান কেন তার লোকদেরকে বাঁচাতে পারে নাই, তারও বিচার। এই জন্য পলাতক আছে, সে তো বিদেশে গিয়েও ঘর থেকে বের হতে পারে না। মানুষ এত ধিক্কার জানায়। 626 জন যে বন্দী ছিল, এখানে 626 হবে, এটা সর্বপ্রথম আমি উল্লেখ করেছিলাম রাওয়াতে, এবং রাওয়া থেকে জোর দাবি জানানো হয়েছিল যে আপনারা যে বলছেন কিছু লোক সেনাবাহিনী মানে বিভিন্ন সেনা নিবাসে পালিয়ে আছে এবং আশ্রয় দেওয়া হয়েছে, সেটার সংখ্যা ঘোষণা করুন, না হলে পরবর্তীতে সশস্ত্র বাহিনী বদনামে পড়বে যে এতজন ছিল, এতজন, হিসাব দিবে কিভাবে মিলেন। তখন ওনারা 626 জনের নাম ঘোষণা করেছিলেন, সংখ্যা নাম করেছিলেন কিনা আমি জানি না। এবং তারা কেন মুক্ত হলেন সেই জবাবও তদানীন্তন বা এই সময় ছাড়ার সময় যে সরকার, তারা এর দায় নিতে হবে। তাদের বাহিনী যদি তাদের কথা না শোনে, তাহলে সেই সরকারি করে লাভ কি? যেই সাপুরে সাপকে বশ বানাতে না পারে, তার তো সাপুরি বলা যাবে না। যেই সরকার সশস্ত্র বাহিনী সহ সকল বাহিনী এবং জনগণকে এটা সঠিক পথে না নিয়ে আসতে পারে, তার তো সরকার চালানোর কোনো অধিকার নাই। তো সেই জন্য বলছি, সরকার চালানোটার জন্য অনেক রকম জ্ঞানের দরকার। আরেকটা প্রশ্ন উনি করেছেন, সেনাপ্রধান তাদেরকে বরখাস্ত করলেন না কেন এবং গ্রেপ্তার করলেন না কেন, শেখ হাসিনাকে পালাতে যাওয়ার সুযোগ দিলেন কেন? এটা অবশ্য উনি একবার স্পষ্ট করার চেষ্টা করেছিলেন যে আমি জানতাম না, ওনার যে এসএসএফ ছিল, যারা ছিল, তারা এগুলো আয়োজন করেছে। তবে আমি যতদূর বুঝি, এয়ারফোর্সের বিমান ব্যবহার করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এইসব বিষয়গুলো, বর্ডারকে ক্রস করছে, এগুলো তার নজরে থাকার কথা, তাদের গোয়েন্দা এগুলো জানানোর কথা। তবে অদূর ভবিষ্যতে শেখ মুজিবের হত্যার যেমন বিচার হয়েছে, 71-এ মানবতা বিরোধীর অপরাধের জন্য যে বিচার হয়েছে, হয়তো যদি ওই যে সঠিকভাবে লাইনটা বলতে পারেন না রবি ভাই, সেটা হলো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। এই গানটা আমরা স্বাধীনতার সময় শুনেছি। তো জনতা যখন জাগবে, তখন এই হাসিনা কেন পালালো, কারা সহযোগিতা করলো, তাদের বিচারও হয়তো হতে পারে এই দেশে, এই আদালতে, আমাদের চোখের সামনে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা বাকি দুইজন অতিথির কাছে গিয়ে অনুষ্ঠানটা শেষ করব। মুফতি মামুন হুসাইন হাবিবি, এতক্ষণ আমার একটু মন্তব্য আছে, আগের আলোচনার একটু শর্টকাট মন্তব্য করবো ফিনিশিং এ। ধন্যবাদ। জি, আপনি মন্তব্য করবেন আর আমাদের দুইজন অতিথি ফিনিশিং বক্তব্য দিবে। মুফতি মামুন হুসাইন হাবিবি, আমরাও মন্তব্য করবো ভাই, আমাকে বক্তব্যের পরে আমাকে মন্তব্য আছে। হ্যাঁ, আমার আজকে বেশি সময় গেছে, তো ওনাদের একটু সময় দিন, কারণ আমার প্রশ্ন বেশি। জি জি, একসাথে আমাদের কোনো সময়ের দরকার নাই। যখনই আপনি বক্তব্য রাখবেন, আমাকে অবশ্যই এটা ব্যাখ্যা করতে হবে। আমার পক্ষ থেকে আমার ব্যাখ্যা তো আমি করতেই পারি, এই অধিকার তো আমার আছে। না, সেটাই। রবি ভাই, মুফতি মামুন হুসাইন হাবিবের পরে আপনার কাছে আসছি। পুরা দর্শকদের সকল প্রশ্ন থেকে আপনারা কি পেলেন, আপনাদের কনক্লুশন নিয়ে আপনারা ফিনিশিং করবেন। জি, মুফতি মামুন হুসাইন হাবিবি প্রথম, তারপরে মনির ইসলাম রবি ভাই। জি, মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ আবারও সময় দেওয়ার জন্য। জনগণ যেই প্রশ্নগুলো করেছে, তারা দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রশ্নগুলো করেছে। তো এক্ষেত্রে একটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে
এই সমস্ত অপরাধীরা যার নেতৃত্বে থেকে অপরাধগুলো করেছে এবং করছে। অতএব সেনাবাহিনী যেহেতু একটা চেইন অফ কমান্ড মেনে চলা একটা বাহিনী, এখানে কেউ হেরফের 19-20 করে এখানে এই বাহিনীতে থাকার কোনো সুযোগ নেই। অতএব এই অপরাধী যারা, তারা যার নেতৃত্ব করেছে তাদেরকেও বিচার আওতায় আনতে হবে। শুধুমাত্র এই কয়েকজন হাতে গুনে এদেরকে বিচার আওতায় আনলে হবে না। তারা যার নেতৃত্বে অপরাধগুলো করেছে, তারা এককভাবে অপরাধগুলো করবার কোনো সুযোগ নেই, তাদেরকেও বিচার আওতায় আনতে হবে। আর এই বিচারগুলো রাজনৈতিক চিন্তাধারা থেকে বের হয়ে করতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। বাংলাদেশে যুগে যুগে যে বিচারগুলো হয়, অনেক সময় আমরা দেখেছি এই বিচারগুলো রাজনৈতিক দলগুলোর দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি বাংলাদেশে রাজনৈতিক বিচার হয়, যে জন্য বাংলাদেশে বারবার অপরাধ সংঘটিত হয়, রাজনৈতিক বিচার হয়। যেমন ধরুন শেখ হাসিনা কদিন আগে যে বিচার করেছে, শেখ হাসিনা জামাত ইসলামের বিচার করেছে, মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে। আমরা দেখেছি এই বিচার কতটা ত্রুটিপূর্ণ। এই বিচারে যারা সাক্ষী দিয়েছে 5 কিলোমিটার দূরের থেকে দেখেছি আমি যে অমুক জামাতের নেতা দর্শন করেছে, 5 কিলোমিটার দূর থেকে দেখেছে। এখন এত মেধাবী, এত চক্ষুষ্মান, 5 কিলোমিটার দূর থেকে দেখেছে, তাকে জিজ্ঞেস করা হলো আজকে কয় তারিখ আপনি বলেন, আপনি কোন বাস দিয়ে আসছেন বলেন, সে এটা বলতে পারেনি। এখন এই হচ্ছে বিচারের অবস্থা। এখন যদি আমরা বলতে যাই এই যে মানবতা বিরোধী অপরাধ জামাত নেতারা করেছে, আমরা ধরেই নিলাম, তখনকার রাজনৈতিক সিদ্ধান্ত কেন ছিল, কি জন্য ছিল, আফসারি ভাই কিন্তু সুন্দর কথা বলেছে, কিছু বাস্তবতা ছিল, জামাত ইসলাম এটা টের পেয়েছিল। তারপরেও দিন শেষে ধরে নিলাম জামাত নেতারা যদি এই অপরাধী হয়, জামাত নেতারা যদি মানুষ খুন করে থাকে, জামাত নেতারা যদি দর্শন করে থাকে, আচ্ছা এরপরে বাংলাদেশে কি দর্শন হয়নি? বাংলাদেশে কি বিএনপির আমলে দর্শন হয়নি? বাংলাদেশে আওয়ামী লীগের আমলে দর্শন হয়নি? ওই দর্শনগুলোর কত % বিচার হয়েছে? এরপরে এই যে এখন এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে 1.5 বছরে কত ডজন খুন হয়েছে, কত শত খুন হয়েছে, এই খুনের বিচার মানে তাদের বিচারগুলোর অবস্থা কি, কোন পর্যায়ে আছে? আমরা তো এটাও শুনি যে পরিবারের লোক খুন হয়েছে, তারা বারবার বলছে আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদেরকে বারবার থ্রেট দেওয়া হচ্ছে, আমরা আমাদের ঘর থেকে বের হতে পারছি না, যারা অপরাধী তাদেরকে ছেড়ে দিয়ে বরং যারা অপরাধী না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইউনূস সরকারের মতো গোটা জাতি যাকে বসিয়েছে, এরকম একটা নিরপেক্ষ সরকারের কাছ থেকে তো তার আমলে তো আমরা অন্তত এটা আশা করি না। তার মানে বোঝা গেল আমাদের বিচার ব্যবস্থা এখনো প্রভাব মুক্ত নয়। বাংলাদেশি বিচার তারই হয় যার পিছন থেকে শেল্টার দেওয়ার লোক কম, তাদের বিচার হয়। কিন্তু যাদের পিছনে মামু আছে, খালু আছে, রাজনৈতিক দল আছে, তাদের বিচার বাংলাদেশে হয় না। ঠিক জামাত নেতাদের বিচার যেভাবে হয়েছে, এর আগেও যত খুনের বিচার হয়েছে তার বড় একটা অংশের বিচার বাংলাদেশে এভাবে হয়ে আসছে। যেই কারণে চোর জানে আমি চুরি করলে কোনো অসুবিধা নাই, আমার এটা ব্যাকআপ মানে কি বলে যে এটাকে কন্ট্রোল করার মতো, এটাকে পরবর্তীতে ব্যাকআপ দেওয়ার মতো সেই ব্যবস্থা আমার আছে, ডাকাতি করতে চিন্তা করে না। এই যে জিয়াকে নিয়ে যে এত কথাবার্তা, এত শত খুন করেছে, এত হাজার খুন করেছে, খুন কেন করেছে সে চিন্তা করেছে আমার পিছনে ব্যাকআপ আছে, কোনো সমস্যা নেই। এইভাবেই বাংলাদেশে 54 বছর ধরে অপরাধগুলা চলে আসতেছে। এই রাজনৈতিক বিচার না করে আমরা যদি এই দলান্ত না হয়ে যদি আমরা অপরাধের বিচার করি, যেই দলের লোক হোক না কেন, সেভাবেই যদি আমরা অপরাধগুলাকে ফাইন্ড আউট করে তাদের বিচারটা আমরা নিশ্চিত করতে পারি যে যেই হোক না কেন কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাহলে বাংলাদেশ থেকে এভাবে লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে যাবে না। একটা লোক খুন করার সময় চিন্তা করবে, একটা লোক বাংলাদেশের কোনো জায়গায় সেক্টরে জুলুম করার সময় চিন্তা করবে, একটা লোক চাঁদাবাজি করার সময় চিন্তা করবে। এই যে বাংলাদেশে চাঁদাবাজি বাড়লো, এই চাঁদাবাজি নিয়ে কথা বললে আমাদের বিএনপির ভাইরা অনেক সময় ভাবেন আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য দিই না, তাদের বিরুদ্ধে বক্তব্য নয়। বিএনপিকে আমাদের শত্রু নাকি? বাস্তবতা হচ্ছে জাস্ট এই বিষয়টাকে সামনে রেখে কথা বলা। এখানে বিএনপির বিরুদ্ধে বলার জন্য মোটেও বলা নয়। এই অপরাধগুলো কি তারেক রহমান সমর্থন করেন না? মোটেও সমর্থন করেন না, মোটেও সমর্থন করেন না, তারেক রহমান সমর্থন করেন না। কিন্তু হচ্ছে কেন? হচ্ছে তার কারণ হচ্ছে এটা, এরা চিন্তা করেছে অতীত 54 বছর যেভাবে চলেছে, ক্ষমতায় আসলে আমি চুরি করি আর ডাকাতি করি, আমার বিচার হবে না। এটা বিএনপি যেমন বলেন, আওয়ামী লীগ যেমন বলেন, জাতীয় পার্টিও তেমন এভাবে হয়ে আসছে। মানে এটা অতীত থেকে এভাবে শিখে আসছে। না হয় তারেক রহমান সাহেব শিখাই দিচ্ছেন, আমি তো তার ব্যাপারে এমন আমি নিচু মন্তব্য করতে মোটেও রাজি নই। আমি কি বলবো মির্জা ফখরুল সাহেব শিখিয়ে দিয়েছেন, না আমি মোটেও এমন তার মতো সম্মানী মানুষের ব্যাপারে এই মন্তব্য করতে রাজি নই। তো বাস্তবতা হচ্ছে অতীত এভাবে চলে আসছে, বাংলাদেশের বিচার এভাবেই হয়। অর্থাৎ যাদের পিছনে রাজনৈতিক দলের শেল্টার থাকে তাদের বিচার হয় না। এই কারণেই কিন্তু তারা এই 1.5 বছর এত বেশি অপরাধ করেছে, তাহলে বাংলাদেশে অপরাধ থাকতো না। এই জন্য এখনকার বিচার যেটা হবে, আমি বলবো নিরপেক্ষ বিচার যদি হয়, পিছনে কারা আছে তার পিছনে কারা আছে এদেরকে যদি সমূলে বিচার করা হয়, তাহলে কিন্তু আমাদের এখানে অপরাধ বন্ধ হবে, আমি বিশ্বাস করি। আশোক ভাই কিছু বলছিলেন মনে হয়? আমরা একটু শর্ট করতে হবে, লন্ডনে মাগরিব খুব। আমার কথা শেষ করছি, জি শেষ করছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে যাচ্ছি। রবি ভাই, দর্শকদের যত প্রশ্ন ছিল এবং আপনার এই অনুষ্ঠানের ফিনিশিং বক্তব্য। আমাকে কোনো প্রশ্ন করেনি না, আপনাদের করে নাই, আমার কোনো বক্তব্য। জি, আজকের অনুষ্ঠানে আমি হয়তো যাই একজন এটাকে বলবো, শুনেন পিয়ার নিয়ে কিন্তু আমি বলছি, আপনি শুনেন। আমি প্রথমেই কিন্তু আমার ডায়লগ আমি বলছি পিয়ার সম্বন্ধে।
ওনাদের চরমনেরও প্রতিনিধি ছিল সংলাপে, জামাতেরও প্রতিনিধি ছিল। আপনারা সবাই শুনছেন, এখানে জাতি শুনছে, সারা বিশ্ব শুনছে। ওনারা দুজনে কেউ পিয়ার নিয়ে কথা বলেনি, কোনো কথা বলেনি। গণভোট নিয়ে যে কথাটা হয়েছে সেটা শিশির মনি সাহেব 142 আর্টিকেলে কাজ করে কিনা এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আগে হবে কি একই দিনই হবে, বিএনপি বলছে একই দিনই নির্বাচন, ওনারা বলছে যে না আগে করেন। এটা নিয়ে বিতর্ক হয়েছে, পিয়ার নিয়ে কোনো কথাই হয়নি। অহেতুক এই দলগুলি জনগণকে এই ডকট্রিনটা বাজারে ছেড়ে দিয়ে মার্কেটটাকে উল্টাপাল্টা করতেছে। আজকে একটা ঘটনা দেখেন, আমরা বলি চরমানের পীর সাহেব রেজাল করিম সাহেব সরাসরি বলেছে জামাতের সাথে আমরা কোনো ঐক্য করবো না। আজকে জামাতের মহাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে কোনো ইসলামী দলের ঐক্য আমরা করবো, কোনো ইসলামী দলকে নিয়ে আমরা ঐক্য করবো না, এটা আজকের বক্তব্য। কিন্তু পিয়ার বইয়া কিন্তু মাঠে নামাই দিচ্ছে, মানুষের সাথে কিন্তু গন্ডগোল করে গেছে। এক উপদেষ্টা বললো যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, তিনি ওনাকে যখন কষ্ট করলো কারা, সময় হলে বলবো। কেন ব্রাদার সময় হলে বলবেন কেন? আপনি তো জানেনই, আপনি বললেন না কেন? জনগণকে নিয়ে কি সিনিমিনি করেন, ফাজলামি করেন? 5 জন উপদেষ্টার একজন হলো এই আলী ইমাম মজুমদার, তিনি হলো হাসিনার ক্যাবিনেট সেক্রেটারি ছিল। আরেকজন হলো শেখ মুজিবুর বউ ছিল যে সেমরি হের জামাই ফারুকি। আরেকজন হলো রেজওয়ানা বন্যা। এদের নাম আপনি কেন উল্লেখ করলেন না? আপনি তো বললেন না, আমরা বলে দিলাম জনগণ, আমরা এটা বাইরে থেকে দেখি, জানি কারা আওয়ামী লীগের। আমরা খুশি হই রবি ভাই, এই দুজন রাখলাম নাহিদের লেগে, পুরোটা বলে তো নাহিদের বাবা সারা বিরোধে করে দেয় না, থাকলো না পুরাটা বইলা ফেললে না, ওর তো আর কোনো কিছু থাকে না, তাই এই লেগে ওর লেগে দুইটা দেখে গেলাম। আপনার এই যে কথাটা বলছেন সেলফ এক্সিট, সেলফ এক্সিট কি? যেখানে জুলাই সনদ হচ্ছে এটি তো ইন্ডিমিউনিটি ডে 1 এবং এন্ড অফ দ্য ডে। এই কার্যকালের এই যে সময়টাতে যে কার্যকাল হয়েছে বা এই সরকার করছে বা আন্দোলনকারীরা করছে তাদের জন্য তো জুলাই সনদ। জুলাই সনদের মাধ্যমে তো ইন্ডিমিউনিটি হচ্ছে। সেভ এক্সিট তো এখান থেকে হবে, আপনি পাতা দিতে পারবেন না। তো আপনি যখনই আমি যা করছি, এটা কথাই আছে, আমি যা করছি, আমরা যে শাসনকালে যা করছি আপনারা সংবিধান এটা অন্তর্ভুক্ত করে নেবেন, তাহলে নিলে তো আমি নির্দোষ। আমার কি দিয়ে ঠেকাইবেন? কি দিয়ে ঠেকাবেন আপনি বলেন? আগের গুলি কি আমরা ঠেকাইতে পারছি? 111 সময় তারা চলে গেছে না, পারছি তাদেরকে ঠেকাইতে। এবারও ঠিক সেম জিনিসটাই হবে, কেন যেহেতু সংবিধানের বহির বাইরে একজন সরকার, সে যা কিছু করতেছে অর্ডিন্যান্সের মাধ্যমে, এগুলি কথাই দিতে হইব। এই জন্যই ওনারা চাইতেছে যে আগে আপনারা সই করেন। সনদের সই চাইতেছে কেন? যে আপনারা যদি এই নির্বাচিত হয়ে কোনো এক দল মেজরিটি হয়ে যদি আমাকে এই সমস্ত কার্যকাল বা এই অর্ডিন্যান্স গুলি যদি পাস না করেন তাহলে তো আমরা বিপদে পড়ব। এই জন্যই তো তারা মুসলিকা নিতে চায়। এটাই ইন্ডিমিউনিটি, এটাই সেভ এক্সিট। এটা বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝলেন, কিছু আসা যায় না। শুনেন, এই যে নারীদের নিয়ে একটা কথা, বাংলাদেশে প্রথম যে আইনটা যিনি করছেন ওর নাম বেগম খালেদা জিয়া, শিশু ও নারী নির্যাতন অধ্যাদেশ, এই আইনটা উনি করছে। এবং শিশু এবং নারী নির্যাতনের জন্য আমাদের দেশে স্পেশাল কোর্ট আছে, স্পেশাল মানে পার্সোনাল কোর্ট। এটা ডিস্ট্রিক্টের জজের আন্ডারে না, এটা পার্সোনাল কোর্ট। এবং এটার জন্য একজন দায়রা জজকে নিয়োগ করা হয়, সে জেলা জজের আন্ডারে না, সে তার নিজের ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনারা জানতেন যে আমাদের মা বোনদেরকে ওই যে প্রেম টেম নিবেদন করে ছেলেবেলারে এসিড মেরে দিত, গালি এসিড মারতো না ভাই? এসিড সার্ভাইভার আমাদের দেশে প্রচুর ছিল না ভাই? এই আইনটা হওয়ার পরে এসিড বন্ধ হয়ে গেছে। এখন কি কেউ কারো এসিড মারে? মারে না। শুধু শুধু শুনেন, শুধু শুধু আমরা একজনকে এই জানতে বা বুঝতে না বুঝে কথা বললে সেখানে আসলে খুব খারাপ লাগে, আমরা এগুলিকে মাইন্ড করি। এই যে মামুন ভাই বললো চাঁদার কথা, চাঁদা হবে না কেন? এই যে মামুন হাবিবি আমার ওখানে ওয়াজ করতে আসছিল, তারা একটা প্যাকেট দিয়েছি, সে পকেটে করে লয়ে গেছে, এটা হলো হাদিয়া হয়েছে। আর আমি ওই যে রিক্সাওয়ালাতে 5 টাকা নিচ্ছি, এটা হলো চাঁদা হয়েছে। দোনোটাই তো চাঁদাবাজি। চাঁদাবাজি কোথাও হয় না, কোথায় হয় না। আল্লাহ নবী কইছে যে ইসলামের দীক্ষা দিয়ে আপনি হাদিয়া নিবেন, এটা চাঁদাবাজি না? কোরআনে আছে কোন জায়গায়? না আমার কোরআন প্রচার করে তুমি টিয়া নিবে আছে? নাই তো। এটাও চাঁদা, আমারটাও চাঁদা। চাঁদা চলতে থাকবে অগণিত। চেইন অফ কমান্ড। শুনুন, সরকারি যারা চাকরি করে, আপনার যে বিয়া পড়াইছে কাজী সাহেবরে বা ইমাম সাহেবরে যে হাদিয়া দিছেন, ওটা ঠিক আছে? এটা চাঁদা। এটা না, এটা চাঁদা না,
কারণ ওরা কাজী সাহেবরা এই বইটা কিন্তু না, এই বইটা কিন্তু কাজী সাহেবরা কিন্তু ইয়ে দিয়ে টাকা দিয়ে কিনে আনতে হয়, মানে গভর্নমেন্ট ফিস দিতে হয়। কাজী সাহেবরা যে বইটা পায় আমাদেরকে যে বিয়ে পড়ায়, এটা কিন্তু ওনারা কিন্তু এটা গভর্নমেন্ট ট্রেজারি করে কিন্তু বইটা আনতে হয়। এটার কিন্তু ফিস আছে, গভর্নমেন্ট ফিস আছে। হয়তো ওনারা 200-500 বা 1000 টাকা আমাদের বেশি নেয়, সেটা তো লোক খুশির ব্যাপার, কিন্তু ওনাদের এটা চাঁদা না, এটা এটা সরকারি বিধিবিধানের মধ্যে। যাও বই তো পেয়ে গেলাম চেইন অফ কমান্ড। সিভিলটা হয়তো বা এই কমান্ডটা মানে না, কিন্তু যারা নাকি বাহিনীতে চাকরি করে, চাকরি চলে যাওয়ার পরেও সে যদি দেখে যে তার অধীনস্থ অফিসার একজন মেজর, কিন্তু সে এখন মেজর জেনারেল, ওনাকে দেখলে কিন্তু সে সেলুট দিবে। এটা কিন্তু ওনাদের মধ্যে বিধান। এটার নাম হলো চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড না থাকলে কোনো বাহিনী থাকবে না। চেইন অফ কমান্ডটা কি? মনে করুন যে আজকে সেনা সদর থেকে একটা প্রজ্ঞাপন জারি করলো যে কালকে থেকে সমস্ত সেনাবাহিনী রাস্তায় টহল দিবে, আপনাকে মাস যাইতে হবে, যদি আপনি না জানতেন আপনি চাকরি হারাবেন, সাসপেন্ড হবেন, চাকরি চলে যাবে। এটার নাম হলো চেইন অফ কমান্ড। তারা হলো কমান্ডকে ফলো করে। এই জন্য বাহিনীগুলো হলো কমান্ডের চাকর। কমান্ড যা করবে সে কমান্ড অনুযায়ী তারা কাজ করবে। এবার আপনারা বিচার করেন ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নেই। পূর্ব এরকম বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, তাতে কি অসুবিধা? তখন চিন্তা করেন এখন আমি জেলে আছি, এখন পুলিশের আইজি মামুন সাহেব এখন রাজসাক্ষী হয়েছে। কিভাবে হয়েছে? রাস্তা তো খুলে গেছে। আমি কোনটা বলছি মাসুক ভাই, এবার চিন্তা করেন, রাস্তা কিন্তু খুলছেন আপনারাই। উনি একটা দর পিটিশন দিতে হয়েছে, যে দিয়া বলছে আইসিটি কোর্টে যে আমি রাজসাক্ষী হোক, তার মানে হলো আমি সমস্ত তথ্য আপনাদেরকে সরবরাহ করবো রাজসাক্ষী। আচ্ছা, কালকে এই যে জেনারেল দিয়ে যদি দরখাস্ত হতে যে আমি রাজসাক্ষী হব, আমরা তো বানাইছেন একজন, আরেকজন থেকে না বানাইয়া পারবেন? এটা আইনে চ্যালেঞ্জ হয়ে যাবে। হয়তো বা এখন কেউ হয়তো চ্যালেঞ্জ করলাম না বা মানলাম না বা বাদ দিয়ে দিলাম বা করলাম না, কিন্তু একসময় তো এটা উদাহরণ হয়ে যাবে। আপনারা তো একজনটা করছেন, শেষে আমি যদি কই আমারে করেন, আপনারা না করে কি পারবেন? পারবেন না। এগুলো আইনের অনেক মাইর পেছ আছে। আমরা কন্টিনিউ করব এই বিষয়ে আলোচনা। আমার অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে। আমি জাস্ট মেজর আফসারী সাহেব কথা বলবেন, তারপর আমরা শেষ করব। জি মেজর আফসারী সাহেব। জি, আমি আশা করি আপনারা কেউ ইন্টারফেয়ার করবেন না, দ্রুত কম সময়ের মধ্যে কথাগুলো বলে ফেলবো। আমরা এটা কথা শুনি এবং এটা বিশ্বাসও করি, জিয়ার জন্ম না হলে বিএনপি হতো না, শেখ মুজিবের জন্ম না হলে দেশ স্বাধীন হতো। কারণ আগেও বড় বড় নেতা ছিল, দেশ স্বাধীন কেউ করতে পারেনি, ওনার সময় হয়েছে। 7 খুন নিয়ে অনেক কথা রবি ভাই বলেছে, র্যাব তৈরি ওনারা না করলে 7 খুন হতো না, গ্যারান্টি দিলাম। কোন সশস্ত্র বাহিনীর কোন লোক বাইরে গিয়ে খুন এইভাবে করে না, ওটা করানোর জন্যই র্যাব তৈরি করা হয়েছিল। এবং আরো বলতে চাই যে জাতীয় রক্ষী বাহিনী না হলে ওই জাসদের এত নেতা খুন হতো না। সুতরাং এই রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো দেশের বড় বড় সমস্যা তৈরি করেছে, এই জন্য পিআর দরকার। কোন ছোট দল বাংলাদেশে কোনো সমস্যা তৈরি করে নাই, ছোট দলদের সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। এটা হলো পিআর এর সবচেয়ে বড় রেজাল্ট হবে, এবং মানুষও হত্যা হবে না। পিআর স্বৈরাচার তৈরি করার সুযোগ দেয় না। পিআর হলে সরকার দুর্বল হয় বলে ওনারা বলেন, এটাই তো গণতন্ত্র। সরকার দুর্বল হবে, জনগণ সবল হবে, এটাই ট্রু এইম অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির প্রধান উদ্দেশ্য হলো জনগণকে ক্ষমতাবান বানানো। আমাদের সংবিধান পড়ে দেখেন, আপনি দেখেন বিএনপি 3.5 বার ক্ষমতায় ছিল, দায়িত্বে ছিল, তখন কি মানবতা বিরোধী কাজ হয় নাই? চাঁদাবাজির থেকে শুরু করে ডিজিএফআই, সিডিএফআই এর এই কথার মধ্যে কথা বলবেন, ডিজিএফআই সরকার যদি সঠিকভাবে পরিচালনা করতো তাহলে আয়নাঘর হতো না। আমি মিথ্যা বলছি? ডিজিএফআই কে যদি সরকার সঠিকভাবে পরিচালনা করতো, সুতরাং এরকম আওয়ামী লীগ কথা বলতে। আর উনি সুকৌশলে আমার কোনো প্রশ্ন দেয়নি, আমি বিএনপি সম্পর্কে যে কথাগুলো আগে বলেছি সেটা উনি কোনো উত্তর দেয়নি। এখন আমি যেন কথা না বলতে পারি, আওয়ামী লীগের মতো উনি বাধা সৃষ্টি করবেন। দেখেন, আপনি এটা কোনো ভদ্রতায় যায় না, আওয়ামী লীগের মতো কোনো ভদ্রতা না। আপনার সময় আমি একটু শব্দ করি নাই, এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে। আপনার কোনো নাম উচ্চারণ করছি, আপনার দলের নাম উচ্চারণ করছি, আপনাকে নিয়ে কোনো শিকায়ত করছি? আমার তো আমি তো এরকম কাজই করি না। আমার কি পাইছেন? না না, কেন আপনার এত অসহিষ্ণুজনক? অন্য মানুষের কথা শোনাই তো ওনাকে ইয়ে করে লভ করে দেন। উনি বলছেন পিআর সংলাপে ছিল না, বলে পিআর সংলাপে ছিল না, কমিশনে পিআর নিয়ে কোনো সাবজেক্ট ছিল না, কথা বলতে দিলেন না। অনেকে বলে এজেন্ডায় ছিল না, এজেন্ডার বাইরে কথা বলা যাবে না, কোথায় লেখা আছে? এজেন্ডার পরে সব বিবিধ থাকে, বিবিধর মধ্যে সব কথা আছে।
আর ওনারা জানে না যে জামাত এবং ইসলামিক দলগুলো পিআর নিয়ে 5-6 বছর আগে থেকেই কথা বলছে। ওনারা এগুলো ওনাদের খেয়ালও নাই এবং এগুলো খেয়াল রাখেন না। ওনারা পিআর হয়ে গেছে, ওনাদের শত্রু এখন, কারণ ওনাদের চেইন অফ কমান্ডের কথা বলছে। দেখেন চেইন অফ কমান্ড কথা বলতে দিচ্ছে না, অসভ্য রাজনীতি করে। চেইন অফ কমান্ডের কথা বলেছে, শোনেন চেইন অফ কমান্ডের কথা বলেছে। চেইন অফ কমান্ড পরিবারেও থাকে, দলেও থাকে, চাঁদাবাজি হয় চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে। তো আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে, বড় দলের স্বৈরাচারিত্ব বন্ধ করতে হবে, দালালি বন্ধ করতে হবে এবং ফুটপাত দখল মুক্ত করতে হবে। তবেই একটা সুষ্ঠু নির্বাচন হবে। চিৎকার করছে আওয়ামী লীগ, বহু চিৎকার করছে, কোনো লাভ হয় নাই। মানুষকে ভোলানো যাবে না। বাংলাদেশের মানুষ অনেক আধুনিক, নূতন বাংলাদেশের নতুন জনগণ এই আপনাদের এই ভাওতাবাজিতে আর পড়বে না। ধন্যবাদ সবাইকে। আপনাদের কথা বলতে দিয়ে রাখবেন এবং টাউট, আপনারা টাউট রাইসা এসে মানুষকে বিভ্রান্ত করেন। একবার ভাই আমি বলেন, ওনার নাম লইছি আমি একবার, এই যে উনি যে এত কথা কইলো, এত প্রশ্নের উত্তর দিল, আমি কিছু বলছিলাম, আমি চুপ করে বসে রয়েছি। সে প্রত্যেক কথায় বিএনপিকে নিয়ে আসবে, প্রত্যেক কথায়। তা বিএনপির আমি নেতা না, আমাকে কাউন্টার করতে হবে না। আমার দল আমার যদি জিজ্ঞাসা করে আপনাকে ধন্যবাদ, আপনি আপনার জায়গায় কথা বলেছেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নিয়মিত প্রত্যেকদিন রাত 10টায় এখন থেকে লাইভ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকদিন রাত 10টায় ইনশাআল্লাহ আমরা অতিথি রাখবো, আর সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন বুলেটিন নিউজ থাকবে কেটিভি 20। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করা হলো, অত্যন্ত জ্ঞান ভিত্তিক আলোচনা করা হলো, দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আলোচনা করা হলো। কঠিন একটি সময় পার করছে আমাদের এই সোনার বাংলাদেশ। ক্যান্টনমেন্টে বৈঠক নিয়ে নানান উত্তেজনা দেখা যাচ্ছে, নানা রকম কথা বলা হচ্ছে, নানা রকম আলোচনা সমালোচনা আমরা শুনতে পারছি যে কোনো সময় কি আসলে সেনা শাসন চলে আসবে বাংলাদেশে, এমন একটি কথাও কিন্তু আমরা শুনতে পারছি এবং ঘোরপাক খাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সেনাবাহিনী বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কি বলবো একটি আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশকে রক্ষায় তাদের যে ভূমিকা, এই ভূমিকা অন্যান্য সব বাহিনী থেকে আলাদা এবং সেনাবাহিনীকে দেখলেই মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে এবং তাদের প্রতি একটা মায়া মহব্বত কাজ করে। এই সেনাবাহিনীর ভিতরে যে এত নির্মমতা লুকিয়ে রয়েছে, এত পাষাণ হৃদয়ের মানুষ রয়েছে যারা খুন করে, গুম করে আয়না ঘর তৈরি করেছে এবং আয়না ঘরে মানুষকে বছরের পর বছর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বিনা দোষে মানুষ সেখানে মারা গিয়েছে। খুনের সাথে সরাসরি জড়িত সেনাবাহিনী এবং এই সেনাবাহিনীতে সবাই যে জড়িত তা নয়। বাংলাদেশে এখনও অনেক সেনাবাহিনী রয়েছে, অনেক সেনা অফিসার রয়েছে, সেনা সদস্য রয়েছে যারা জীবনের মূল্যে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তারা কখনোই দেশের ক্ষতি হয় এমন কাজ করে না। কিন্তু যারা আওয়ামী পন্থী সরকারের নির্দেশে চলতো, প্রমোশনের জন্য, বাড়ি গাড়ির জন্য যারা আওয়ামী লীগ রাজনীতি করতো, তারা মানুষের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করেছে। বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে, জামাতের নেতাকর্মীদের গুম খুন করেছে। এই যে গুমের রাজনীতি, খুনের রাজনীতি বাংলাদেশে মানুষ আর চায় না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করে তাদেরকে নির্বাচনে আনতে চায় বা দেশের ভার তাদেরকে দিতে চায়। প্রিয় দর্শক, আজকের আলোচনা এবং আমাদের এই মূল্যবান যে ভিডিও লাইভটি দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের বাংলাদেশ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।